পুলিশ চলে যাওয়ার পর সাংবাদিক মিস্টার ভার্গব এসে হাজির। হোয়াট দ্য হেল মিস্টার মিটার, আই এম শকড। শুনলাম আপনার লাইফের উপর একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে। গোয়েন্দার জীবনে এ তো দৈনন্দিন ঘটনা মিস্টার ভার্গব। এখানকারই কোনো এক গুন্ডা হয়তো পকেট মারতে চেয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। তাহলে আপনি বলতে চাইছেন আপনার তদন্তর সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই? তদন্ত আবার কোথায়? আমি তো এখানে এসেছি উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ও ভালো কথা। তিনি কোথায় থাকেন সে খবর পেয়েছেন? আপনি পেয়েছেন? আরে না, উপাধ্যায় বলে এখানে কেউ কাউকে চিনে না। তাহলে ভদ্রলোক হয়তো নাম বদলেছেন। তাই হবে। ফেলুদা আসল ব্যাপারটা বেমালুম চেপে গেল। ভার্গব কিছুটা নিরাশ হয়ে যেন চলে গেলেন। আগামীকাল সকাল সকাল উঠতে হবে বলে আমরা 8:30টার মধ্যে পুরি তরকারি খেয়ে নিয়ে শুয়ে পড়ার আয়োজন করতে লাগলাম। কি ভাবছেন ফেলুবাবু? প্রশ্নটা করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। আমরা তিনজনে রবিবারের সকালে আমাদের বালিগঞ্জের বৈঠকখানায় বসে আছি। লালমোহনবাবু যথারীতি তার গড়পাড়ের বাড়ি থেকে চলে এসছেন গল্পগুজবের জন্য। কিছুক্ষণ হলো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন গনগনে রোদ। রবিবার লোডশেডিং নেই বলে আমাদের পাখাটা খুব দাপটের সঙ্গে ঘুরছে। ভাবছি আপনার সদ্য প্রকাশিত উপন্যাসটার কথা। পয়লা বৈশাখ জটায়ুর অতলান্তিক আতঙ্ক বেরিয়েছে, আর আজ 5ই বৈশাখের মধ্যেই তার নাকি 4,500 কপি বিক্রি হয়ে গেছে। লালমোহনবাবু বললেন, ও বইতে যে মশাই আপনার মতো লোকের ভাবনার খোরাক ছিল তা তো জানতুম না। ঠিক সেরকম ভাবনা নয়। তবে ভাবছিলাম আপনার গল্প যতই গাঁজাখড়ি হোক না কেন, স্রেফ মশলা আর পরিপাকের জোরে শুধু যে উতরে যায় তা নয়, রীতিমতো উপাদেয় হয়। লালমোহনবাবু গদগদ ভাব করে কিছু বলার আগেই ফেলুদা বলল, তাই ভাবছিলাম যে আপনার পূর্বপুরুষদের মধ্যে কোনো গল্প লিখিয়ে টিকিয়ে ছিলেন কিনা। সত্যি বলতে কি, আমরা লালমোহনবাবুর পূর্বপুরুষদের সম্বন্ধে প্রায় কিছুই জানি না। উনি বিয়ে করেননি এবং ওর মা বাবা আগেই মারা গেছেন সেটা জানি, কিন্তু তার বেশি উনিও বলেননি আর আমরাও কিছু জিজ্ঞেস করিনি। লালমোহনবাবু বললেন, 5-7 পুরুষ আগের কথা তো বিশেষ জানা যায় না। তাদের মধ্যে হয়তো কোনো কথক ঠাকুর ঠাকুর থেকে থাকতে পারেন, তবে গত 3টে জেনারেশনের মধ্যে ছিল না সেটা আপনাকে বলতে পারি। আপনার বাবার আর ভাই ছিল না? 3 ব্রাদার্স। উনি ছিলেন মিডল। জ্যাঠা মোহিনী মোহন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ছেলেবেলায় আর্নিকা, রাস্টক্স, বেলেরোনা, পালসিটিলে যে কত খেয়েছি মশাই তার কোনো ইয়ত্তা নেই। গ্রেট গ্র্যান্ডফাদার ললিত মোহন ছিলেন পেপার মার্চেন্ট। LM গাঙ্গুলি অ্যান্ড সন্সের দোকান এই তো সেদিন অবধি ছিল। ভালো ব্যবসা ছিল মশাই। গড়পাড়ের বাড়িটা LMই তৈরি করেন। ঠাকুর দাদা বাবা দুজনেই ব্যবসায় যোগ দেন। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ব্যবসা চালান। 52তে চলে গেলেন। তারপর যা হয় আর কি, LM গাঙ্গুলি অ্যান্ড সন্সের নামটা ব্যবহার হয়েছিল কিছুদিন, কিন্তু মালিক বদল হয়ে গিয়েছিল। আপনার ছোট কাকা তিনি ব্যবসায় যোগ দেননি? নো স্যার, ছোট কাকা দুর্গা মোহনকে দেখে আমার জন্মের অনেক পরে। আমার জন্ম 36-এ। দুর্গামোহন 29-এ সন্ত্রাসবাদীদের দলে যোগ দিয়ে খুলনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার টর্নবুল সাহেবকে গুলি মেরে তার থুতনি উড়িয়ে দেন। তারপর হাওয়া বেপাত্তা। পুলিশ ধরতে পারেনি ছোট কাকাকে। আমার ধারণা আমার মশাই ওই যে অ্যাডভেঞ্চার প্রীতিটা দেখছেন না, ওটা ছোট কাকার কাছ থেকে পাওয়া। উনি আর আসেননি? এসছিলেন তো একবার মাত্র, স্বাধীনতার পর 49-এ। তখন আমি 3rd ক্লাসে পড়ি। সেই প্রথম আর শেষ দেখা ছোট কাকার সঙ্গে। তবে যাকে দেখলাম তিনি সেই অগ্নিযুগের ছোট কাকা দুর্গামোহন গাঙ্গুলি নন। কমপ্লিট চেঞ্জ। কোথায় সন্ত্রাস, কোথায় পিস্তল, একেবারে নিরীহ সাত্বিক পুরুষ। মাসখানেক ছিলেন, তারপর আবার চলে যান। কোথায়? যদ্দূর মনে পড়ে কোনো জঙ্গলে কাঠের ব্যবসা করতে চান। বিয়ে করেননি? না। কিন্তু আপনার আপন বা জ্যাঠতুতো ভাই বোন আছে নিশ্চয়ই? আপন বোন একটি আছেন তো, দিদি। স্বামী তার রেলওয়েতে চাকরি করেন, ধানবাদে পোস্টেড। জ্যাঠার ছেলে নেই, 3 মেয়ে, 3 জনের স্বামী ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিজয়া দশমীতে একটি করে পোস্টকার্ড, ব্যাস।
আসলে রক্তের সম্পর্কটা কিছু নয় ফেলুবাবু। এই দেখুন না, আপনারা তপেশের সঙ্গে আমার এই মানে তার সঙ্গে কি ব্লাড রিলেশনের কোনো... লালমোহন বাবুর কথা থামাতে হলো, কারণ দরজায় টোকা পড়েছে। এটা যাকে বলে প্রত্যাশিত, কারণ টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 9:30 জন্য। এখন বেজেছে 9:33। ভদ্রলোকের নামটা জানা ছিল টেলিফোনে, উমাশঙ্কর পুরী। এবার চেহারাটা দেখা গেল। মাঝারি হাইট, দোহারা গড়ন, পরনে ঘি রঙের হ্যান্ডলুমের স্যুট, দাড়ি গোঁপ কামানো, মাথার চুল কাঁচা পাকা মেশানো, ডান দিকে সিঁথি। এই শেষের ব্যাপারটা দেখলেই আমার কেন জানি অস্বস্তি হয়। মনে হয় মুখটা যেন আয়নায় দেখছি। পুরুষদের মধ্যে শতকরা 1 জনের বেশি ডান দিকে সিঁথি করে কিনা সন্দেহ, যদিও কারণটা জিজ্ঞেস করলে বলতে পারবো না। আপনাকে খুব তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে বলে মনে হচ্ছে। আলাপ পর্বের পর ভদ্রলোক চেয়ারে বসতেই ফেলুদা মন্তব্য করল, হ্যাঁ, কিন্তু সেটা আপনি জানলেন কি করে? আপনার বাঁ হাতের সব নখই পরিষ্কার করে ক্লিপ দিয়ে কাটা। তার একটি নখ এখনো কোটের পকেটের ধারে লেগে আছে, অথচ ডান হাতে 2টো নখের পরে আর বাকিগুলো... আরে আর বলবেন না ফেলু বাবু, ঠিক সেই সময় একটা ট্রাঙ্ক কল এসে গেল, তো কথা শেষ হতে দেখি আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে গেছে। যাকে, এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। মিস্টার পুরী গম্ভীর হয়ে নিজেকে সংযত করে নিলেন। তারপর বললেন, মিস্টার মিটার, আমি থাকি ভারতবর্ষের আরেক প্রান্তে। আপনার নাম আমি শুনেছি ভগবানগড়ের রাজার কাছ থেকে। শুধু নাম নয়, তারিফ বি শুনেছি, তো আপনার কাছে এসেছি আমি সেই কারণে। আমি তাতে গর্ববোধ করছি। এখন কথা হচ্ছে কি... মিস্টার পুরী থামলেন। তার মধ্যে একটা ইতস্তত ভাব লক্ষ্য করছিলাম। তিনি আবার বললেন, ব্যাপারটা হচ্ছে কি, একটা দুর্ঘটনা ঘটতে পারে, তো সেটা যাতে না ঘটে, তো আপনার হেল্প চাইছি। সেটা পাওয়া যাবে কি? আপনি কি ঘটনা বা দুর্ঘটনার কথা বলছেন সেটা না জানা পর্যন্ত আমি মতামত দিতে পারছি না। শ্রীনাথ এই সময় চা, চানাচুর, বিস্কিট এনে রাখায় কথা একটু বিরতি পড়ল। তারপর মিস্টার পুরী একটা বিস্কিট তুলে নিয়ে বললেন, আপনি রূপনারায়ণগড় স্টেটের নাম শুনেছেন? নামটা চেনা চেনা লাগছে। উত্তরপ্রদেশে কি? হ্যাঁ, ঠিকই বলেছেন। বললেন উমাশঙ্কর পুরী। তো আলিগড় থেকে 90 কিলোমিটার ওয়েস্টে। আমি যখনকার কথা বলতে যাচ্ছি সেটা আজ থেকে 30 সাল পহলে। তখন রাজা ছিলেন চন্দ্রদেও সিং, আর আমি ছিলাম এস্টেটের ম্যানেজার। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলেও তখনও এসব নেটিভ স্টেটের ওপর ততটা চাপ পড়েনি। রাজারা রাজাই ছিলেন। চন্দ্রদেওর বছর 54 বয়স, কিন্তু তখনও একেবারে সিংহের মতো চেহারা। শিকার করেন, টেনিস খেলেন, পোলো খেলেন। বুढ़ापा का कोई लक्षण नहीं। একটি অসুখ তাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করতো, কিন্তু সেটা যে হঠাৎ এমন টাইপের হবে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। আর ও ছিল হাঁপানি। আর সে যে কি হাঁপানি সে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না মিস্টার মিটার। একটা তগড়া তন্দুরুস্ত ইনসানকে 6 মাসের মধ্যে একদম কঙ্কালে চেঞ্জ করিয়ে দিল। ফার্স্ট টাইম দেখলাম। কোনো ওষুধে কোনো কাজ দিল না। হয়তো 2 दिन कुछ হয়ে আর 3রা দিন ফের আগের মতন অবস্থা। তো সেই সময় খবর এলো হরিদ্বারে এক জেন্টলম্যান থাকেন, নাম ভবানী উপাধ্যায়। তিনি এই হাঁপানির দওয়াই জানেন। অনেক পেশেন্ট তার দওয়াইয়ে কমপ্লিট কিওর হয়েছে। তো আমি নিজেই চলে গেলাম হরিদ্বার। অ্যাড্রেস জানা ছিল না ওই জেন্টলম্যানের, কিন্তু খুঁজে পেতে অসুবিধে হলো না, কারণ ওকে সবাই চেনে। সাদা সিধা ইনসান, ছোট একটা বাড়িতে থাকেন। আমাকে খুব খাতির করে ও তক্তপোষ হয় না, ওর উপরে বসালেন। তারপর সব শুনে টুনে বললেন কি আমি যাব আপনার সঙ্গে, রাজাকে আমি মেডিসিন দিব, আর যদি কিওর হওয়ার হয় তো 10 দিনের ভিতরে হয়ে যাবে, না হলে হবে না। সেই 10 দিন আমি ওখানে থাকবো। মেডিসিনে কাজ না দিলে আমি একটাও পয়সা নিব না।
বললে বিশ্বাস করবেন না মিস্টার মিটার, 10 দিন না, 7 দিন না, 3 দিনের ভিতরে রাজার হাঁপানি ভেনিস। এরকম যে ঘটতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। উপাধ্যায় বললেন তার মেডিসিনের দাম 50 রুপিয়া। রাজাকে বলতে তিনি তো কথাটা কানেই তুললেন না। বললেন, আমি প্রায় মরে গিয়েছিলাম, উনি এসে আমাকে নতুন জীবন দান করলেন, আর উসকা দাম হলো কি 50 রুপিয়া। আচ্ছা, এখানে বলে রাখি যে রাজা চন্দ্রদেও মানুষটা না একটু কি বলে আপনাদের ভাষায়, খামখেয়ালি। इसके अलावा ওনার দুঃখ, ওনার আনন্দ, ওনার গুসা, ওনার এই দয়া মায়া সবই কমন ম্যানের চেয়ে লেভেলে অনেকটা বেশি ছিল। 50 রুপিয়ার বদলে উনি উপাধ্যায়কে যেটা দিলেন সেটা হলো জুয়েলওয়ালা সোনে কা বাল গোপাল। জিনিসটা আসল মে একটা পেন্ডেন্ট বা লোকেট, লম্বা হবে আপনার 3 ইঞ্চি, আর তখনকার দিনে সেটার দাম হবে কম সে কম 5 से 7 লাখ রুপিয়া। একটু ফাঁক পেয়ে ফেলুদা প্রশ্ন করল, উপাধ্যায় নিলেন সেই লকেট? আর সেই বাতই তো বলছি। উপাধ্যায় বললেন, আমি সাদা সিধা আদমি, আমাকে এসবে কেন ফেলছেন? আরে এত দামি একটা জিনিস আমার কাছে থাকবে, সেটা লোকে আমার বলে বিশ্বাস করবে কেন? সবাই ভাববে হাম চোরি কিয়া হ্যায়। তো রাজা বললেন, কারুর জানার দরকার নেই, আমরা তো আর খবরটা ঢিন্ডোরা পিট के এদিক ওদিক বলছি না, और अगर किसी को मालूम हो भी जाए তার জন্য আমি আমার নিজের সিল মোহর দিয়ে লিখে দিচ্ছি যে আমি আপনাকে এটা আপনার ফি হিসেবে দিলাম, এরপর তো আর কারুর কিছু বলার নেই। তো উপাধ্যায় বলল কি, তাই যদি হয় তাহলে আমি মাথা পেতে নেব আপনার এই উপহার। আপনি, রাজা এবং উপাধ্যায়, এই 3 জন ছাড়া আর কি কেউ ঘটনাটা জানতো? সচ বলে মিস্টার মিটার, রাজা যদি নিজে এসেই কাউকে বলে থাকেন তো সে বাত আমি জানি না। ব্যাপার জানতো রাজা, রানী और 2 राजकुमार, सूरज और पवन। बड़ा लड़का सूरज ও ফ্যান্টাস্টিক ছেলে, রাজ পরিবারের ভিতরে ऐसा देखा जाए ना। एज होवे की 22-23 और छोटा राजकुमार 15। इनके अलावा জানতাম আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে দেবী শঙ্কর। ওর বয়স কত 5 হবে, বাস এর বাইরে আর কেউ না। আর এটাও আপনি খেয়াল করে দেখেন মিস্টার মিটার, এই নিউজ কিন্তু লাস্ট 30 ইয়ার্স কোনো পেপারে বেরোয়নি। আপনি তো জার্নালিস্টদের জানেন, তারা এর স্মেল পেলে কি ছেড়ে দিত? সে কথা ঠিক, ব্যাপারটার গোপনীয়তা রক্ষিত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এনিওয়ে, এবার আমি এগিয়ে আসছি কারেন্ট সিচুয়েশনের দিকে। রাজা চন্দ্রদেও সিং বেঁচে ছিলেন আর ম্যাক্সিমাম 12 ইয়ার্স। তারপর সুরজদেও রাজা হয়ে গেলেন। রাজা মানে তখন তো আর রাজা কথাটা ইউজ করা চলে না, বলতে পারেন না উনি মালিক। আপনি তখনও ম্যানেজার? হ্যাঁ, এবং আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে ব্যবসা ইত্যাদি ये सब रूपनारायणगढ़ের ভবিষ্যকে আরো সলিড করে দেয়। লেকিন মুশকিল কি জানেন, सूरज देवेर এসব দিকে কোনো ইন্টারেস্ট নেই। उसका एक ही नशा, किताब। ও দিনের মধ্যে 16 ঘন্টা লাইব্রেরিতে পড়ে থাকে। সেখানে আমার একার চেষ্টায় কি করতে পারি? এজ এ রেজাল্ট ফাইন্যান্সিয়াল দিক দিয়ে স্টেটের হালত দিন ব দিন খারাপ হতে লাগলো। আপনার নিজের ছেলেও তো ততদিনে বড় হয়েছে। হ্যাঁ, দেবীকে আমি আগেই আলিগড় স্কুলে পাঠিয়ে দিই। সে वहां से रूपनारायणगढ़ ব্যাক করেনি, দিল্লি গিয়ে নিজে ওখানে বিজনেস শুরু করে দিয়েছে। আপনার কি ওই একই ছেলে? हाँ हाँ मिस्टर मिटर, वो वन एंड ओनली। खैर कोई बात नहीं, আমার নিজের অনেকবার মনে হয়েছে যে এই ম্যানেজারি ছেড়ে দিয়ে আমার নিজের দেশ মুরাদাবাদে গিয়ে কিছু একটা করি, কিন্তু এ মায়া কাটাতে পারছিলাম না। মিস্টার পুরী এবার পকেট থেকে একটা চুরুট বার করে ধরিয়ে নিয়ে বললেন,
এবার আমি বলছি আপনাকে আসলি ঘটনা। আপনার যদি পেশেন্স কম হয়ে গিয়ে থাকে তো আমায় মাফ করবেন মিস্টার মিটার। 7 दिन আগে यानी कि 29 अप्रैल শনিবার রূপনারায়ণগড়ের ছোটা কুমার পবনদেব সিং হঠাৎ আমার কাছে এসে হাজির হলো। আর তার প্রথম কথাই হলো আমার বাবার হাঁপানি যিনি সারিয়েছিলেন তার নাম এবং হরিদ্বারের অ্যাড্রেসটা আমার চাই। তো ন্যাচারালি আমি সওয়াল করলাম কি কারুর কোনো বিমারি হয়েছে কিনা। পবন বলল না সেটা নয়, সে টেলিভিশনের জন্য একটা ফিল্ম করছে, তো সেটার জন্য সে এই জেন্টলম্যানকে কন্ট্যাক্ট করতে চাইছে। পবন যে ক্যামেরা নিয়ে কাজ করে টুকটাক সেটা আমি জানতাম, কিন্তু ও যে টেলিভিশন নিয়ে মেতে উঠেছে সে খবর আমি জানতাম না। তো আমি বললাম তুমি তোমার ফিল্মে সেই জেন্টলম্যানকে দেখাতে চাও? বলল হ্যাঁ জরুর। আর শুধু তাই না, বাবা তাকে যে লকেটটা দিয়েছিল আমি সেটাও দেখাবো। একটা ডিজিজ সারিয়ে এইরকম বকশিস আর কেউ কোথাও পেয়েছে বলে আমার তো মনে হয় না। তখন আমার পবনকে বলতেই হলো যে উপাধ্যায় তার এই ফিজের ব্যাপারটা একদম প্রচার করতে চাননি। শুনে পবন বলল 30 साल আগে একটা লোক যে কথা বলেছে আজও যে সে তাই বলবে ऐसा তো कोई बात नहीं। সারি দুনিয়ার কাছে নানান রকমের ইনফরমেশন পেশ করা টেলিভিশনের একটা প্রধান কাজ। আপনি আমাকে নাম অ্যাড্রেস দিয়ে দিন, ওকে রাজি করাবার ভার আমার। তো কি করি, মজবুরান উপাধ্যায় নাম অ্যাড্রেস দিয়ে দিলাম পবনকে। সে থ্যাংক ইউ বলে চলে গেল। উপাধ্যায়ের বয়স এখন আন্দাজ কত হবে? তা 70-72 তো হবেই। রূপনারায়ণগড়ে যখন এসেছিল তখন জওয়ানি খতম। ফেলুদা উমাশঙ্করের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আপনি কি শুধু এই ব্যাপারটার গোপনীয়তা রক্ষা হবে না বলেই চিন্তিত হচ্ছেন? মিস্টার পুরী মাথা নাড়লেন। না মিস্টার মিটার, আপনি ঠিকই সোচেছেন। শুধু যদি তাই হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আমার ডর হচ্ছে ওই লোকেরটাকে নিয়ে। পবনের নতুন শখ টেলিভিশনের জন্য পিকচার তোলার। আপনি নিশ্চয়ই জানেন সেই কাজে বহুত খরচা। পবন নিজে কোনোভাবে রুপিয়া পয়সা জোগাড় করতে পারবে কিনা জানি না, কিন্তু এটা আমি জানি যে ওই একটা লোকেট ওর সমস্ত ফাইন্যান্সিয়াল প্রবলেম দূর করে দিতে পারে। কিন্তু ওই লকেটটি হাত করতে হলে তো তাকে অসৎ উপায় অবলম্বন করতে হতে পারে। হ্যাঁ বিলকুল। এই পবনদেও ছেলে কেমন? বাপের কিছু দোষ গুণ দুটোই পেয়েছে। পবনের মধ্যেও একটা কেয়ারলেস ব্যাপার আছে। গুড স্পোর্টসম্যান, আচ্ছা ছবি ওবি লেয়, আবার গ্যাম্বলিং এর নেশাও আছে। লেকিন সচ বলে মিস্টার মিটার দরিয়া দিল ইনসান भी আছে। তো ওকে কারেক্টলি আইডেন্টিফাই করা খুব টাফ। জৈসা বাপ বৈসা বেটা। তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আপনি শুধু এটা দেখেন কি ও কোনো আনফেয়ার প্র্যাকটিস না করে। পবনদেও কি হরিদ্বার যাচ্ছেন? হ্যাঁ, লেকিন যেতে এখনো 5 से 7 দিন আছে, কারণ এখনো প্যালেসের ফটোগ্রাফি করছেন। আমাদেরও যেতে গেলে সময় লাগবে, কারণ তার আগে তো ট্রেনে বুকিং পাওয়া যাবে না। হ্যাঁ ও বাত ভি হ্যায়। কিন্তু ধরুন যদি আমি কেসটা নিই, আমি আপনাদের ছোট কুমারকে চিনছি কি করে? সে ব্যবস্থাও আমি করে এনেছি। দিল্লির একটা উইকলি পেপারে পবন কুমারের এই কালার ফটোগ্রাফ বেরিয়েছিল গত মাসে। তো একটা বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিল সেটার জন্য। ইয়ে আপনি রাখেন। और ये मतलब आपको कुछ एडवांस दे दे क्या? আমি 1000 টাকা অ্যাডভান্স নিই। কেস সফল না হলেও সেটা ফেরত দিই না, কারণ সফল না হওয়াটা অনেক সময় গোয়েন্দার অক্ষমতার উপর নির্ভর করে না। সফল হলে আমি আরো 1000 টাকা নিই। बहुत अच्छे। আপনাকে এখনই কিছু বলতে হবে না, আমি পার্ক হোটেলে আছি।
तो আপনি ফাইনালি কি ডিসিশন নেন शाम के 4 बजे ফোন করিয়ে আমাকে জানিয়ে দেবেন। হ্যাঁ হলে আমি পার্সোনালি এসে আপনাকে অ্যাডভান্স টাকা দিয়ে যাব। ফেলুদা যে কেসটা নেবে সেটা আমি আগে থেকেই জানতাম। আজকাল আমরা মক্কেলের কথাবার্তা হংকং থেকে কেনা একটা মাইক্রো ক্যাসেট রেকর্ডারে তুলে রাখি। মিস্টার পুরীর বেলাতে ওর অনুমতি নিয়ে তাই করেছিলাম। ফেলুদা দুপুরবেলা সেই সব কথাবার্তা প্লেব্যাক করে খুব মন দিয়ে শুনে বলল, কেসটা নেবার সপক্ষে দুটো যুক্তি রয়েছে। একটা হলো এর অভিনবত্ব, আর দুই হলো গোয়েন্দাগিরির প্রথম যুগে দেখা হরিদ্বার ঋষিকেশটা আরেকবার দেখার লোভ। বাদশাহী আংটির ক্লাইম্যাক্সটা যে হরিদ্বারেই শুরু হয়েছিল সেটা আমিও কোনোদিন ভুলব না। পার্ক হোটেলে টেলিফোন করে কেসটা নিচ্ছে বলে ফেলুদা মিস্টার পুরীকে জানিয়ে দিয়েছিল, আর মিস্টার পুরীও আধ ঘন্টার মধ্যে এসে আগাম টাকা দিয়ে গেছিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই পুষ্পক ট্রাভেলসে ফোন করে ফেলুদা দুন এক্সপ্রেসে আমাদের বুকিংয়ের জন্য জানিয়ে দিয়েছিল। হঠাৎ দুদিন পরে এক অদ্ভুত ব্যাপার, রূপনারায়ণগড় থেকে মিস্টার পুরীর এক টেলিগ্রাম এসে হাজির। রিকোয়েস্ট ড্রপ কেস, লেটার ফলোজ। ড্রপ কেস? সে কি? এ তো তাজ্জব ব্যাপার। এমন অভিজ্ঞতা তো আমাদের কখনো হয়নি। মিস্টার পুরীর চিঠিও এসে গেল দুদিন পরে। মোদ্দা কথা হচ্ছে, ছোট কুমার মত পাল্টেছে। সে হরিদ্বার ঋষিকেশ গিয়ে ছবি তুলবে, তাতে উপাধ্যায় থাকবেন, কিন্তু তাতে শুধু দেখানো হবে তিনি কিভাবে নিজের তৈরি ওষুধ দিয়ে স্থানীয় লোকের চিকিৎসা করেন। রূপনারায়ণগড়ের রাজার চিকিৎসাও যে উপাধ্যায় করেছিলেন সেটা ছবিতে বলা হবে, কিন্তু মহামূল্য পারিতোষিকের কথাটা বলা হবে না। ফেলুদা টেলিগ্রামে উত্তর দিল, ড্রপিং কেস বাট গোয়িং অ্যাজ পিলগ্রিমস। অর্থাৎ কেস বাতিল করছি, কিন্তু তীর্থযাত্রী হিসেবে যাচ্ছি। আমি জানি ফেলুদা ও কথা লিখলেও ও নিজের গরজেই চোখ কান খোলা রাখবে, আর তদন্তের কোনো কারণ দেখলে তদন্ত করবে। সত্যি বলতে কি, ভবানী উপাধ্যায় আর ছোট কুমার পবন দেও সিং, এই দুটো লোককেই আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছিল। আমরা তিনজন এখন দুন এক্সপ্রেসের একটা 3 টায়ার কম্পার্টমেন্টে বসে আছি। ফেজাবাদ স্টেশনে মিনিট দুয়েক হলো গাড়ি থেমেছে, আমরা ভাঁড়ের চা কিনে খাচ্ছি। আপনি যে বলছিলেন হরিদ্বার গেছিলেন, সেটা কবে? ফেলুদা তার সামনে সিটে বসা লালমোহন বাবুকে জিজ্ঞেস করলো। আমার ঠাকুরদা একবার সপরিবারের তীর্থ ভ্রমণে যান, ইনক্লুডিং হরিদ্বার। তখন আমার বয়স 1.5, কাজে নো মেমারি। এবার অন্য দিক থেকে একটা প্রশ্ন এলো, আপনারা কি শুধু হরিদ্বারেই যাচ্ছেন, না ওখান থেকে এদিক ওদিকও ঘুরবেন? এ প্রশ্ন করলেন লালমোহন বাবুর পাশে বসা এক বৃদ্ধ। মাথায় সামান্য চুল যা আছে তা সবই পাকা, কিন্তু চামড়া টান, দাঁতগুলো সব অরিজিনাল, আর চোখের দুপাশে যে খাঁজগুলো রয়েছে সেগুলো যেন হাসবার জন্যই তৈরি হয়েছে। হরিদ্বার একটু কাজ ছিল, সেটা হয়ে গেলে পর দেখা যাক। কি বলছেন মশাই? এর দূরে এসে কেদার বুদ্ধিটা দেখে যাবেন না? বদ্রীনাথ তো সোজা বাসে করেই যাওয়া যায়। কেদারের শেষের কটা মাইল অবশ্যই এখনো বাস রুট হয়নি, তবে এও ঠিক যে কেদারের কাছে বদ্রী কিছুই নয়। শেষের হাঁটা পথটুকু আর আপনাদের বয়সে কি। আর লালমোহন বাবুর দিকে তাকিয়ে, এনার জন্য তো ডান্ডি আর টাট্টু ঘোড়াই আছে। টাট্টু ঘোড়ায় চড়েছেন কখনো? শেষের প্রশ্নটা অবশ্য লালমোহন বাবুকেই করা হলো। লালমোহন বাবু হাতের ভাঁড়টা একটা শেষ চুমুক দিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে গম্ভীরভাবে অন্যদিকে চেয়ে বললেন, আগে না, তবে থর ডেজার্টে একবার উটের পিঠে চড়ে দৌড়ের অভিজ্ঞতা আছে। সেটা আপনার হয়েছে কি? না, তা হয়নি। আমার চড়বার ক্ষেত্র হলো হিমালয়ের এই বিশেষ অংশ। 23 বার এসেছি কেদার বদ্রী। ভক্তিশক্তি আমার যে তেমন আছে তা নয়, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য থেকেই আমি সব আধ্যাত্মিক শক্তি আহরণ করি। কোনো বিগ্রহের দরকার হয় না। ভদ্রলোকের নাম পরে জেনেছিলাম মাখনলাল মজুমদার। শুধু কেদার বদ্রী নয়, যমুনোত্রী, গঙ্গোত্রী, গোমুখ, পঞ্চকেদার, বাসুকিতাল, এ সবও এর দেখা আছে।
নেহাত একটা সংসার আছে, না হলে হিমালয়তেই থেকে যেতেন। অবশ্য এটাও বললেন যে আজকের বাস ট্যাক্সিতে করে যাওয়া আর আগেকার দিনের পায়ে হেঁটে যাওয়া এক জিনিস নয়। আজকাল তো আর কেউ পিলগ্রিম নয়, সব পিকনিকার্স। তবে হ্যাঁ, গাড়ির রাস্তা তৈরি করে তো আর হিমালয়ের দৃশ্য পাল্টানো যায় না। নয়নাভিরাম বলতে যা বোঝায় সেরকম দৃশ্য এখনো অফুরন্ত আছে, বুঝলেন না? ভোর 6টায় দুন এক্সপ্রেস পৌঁছালো হরিদ্বার। সেই বাদশাহী আংটির সময় যেমন দেখেছিলাম, পান্ডার উপদ্রবটা যেন তার চেয়ে একটু কম বলে মনে হলো। স্টেশনে একটা রেস্টুরেন্টে চা বিস্কিট খেয়ে নিলাম। উপাধ্যায়ের নাম এখানে অনেকেই জানে, এটা আন্দাজ করেই বোধ হয় ফেলুদা রেস্টুরেন্টের ম্যানেজারকে তার হদিশ জিজ্ঞেস করলো। উত্তর শুনে বেশ ভালো রকম একটা হোঁচট খেলাম। ভবানী উপাধ্যায় 3-4 মাস হলো হরিদ্বার ছেড়ে রুদ্রপ্রয়াগ চলে গেছেন। তার বিষয়ে আরো খবর কে দিতে পারে এটা বলতে পারেন? জিজ্ঞেস করলো ফেলুদা। উত্তর এলো, এখনকার খবর পেতে হলে আপনাকে রুদ্রপ্রয়াগ যেতে হবে। আর যদি আগেকার খবর চান তো কান্তি ভাই পণ্ডিতের কাছে যান। উনি ছিলেন উপাধ্যায়জির বাড়িওয়ালা, তিনি সব খবর জানবেন। তিনিও কি লক্ষণ মহল্লাতেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি বাড়িতেই থাকতেন ওরা। সবাই ওকে চেনে, ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে। আমরা আর সময় নষ্ট না করে বিল চুকিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। কান্তিভাই পণ্ডিতের বয়স 60-65, বেটে খাটো, চোখা চাখা ফর্সা চেহারা, খোঁচা খোঁচা গোপ, কপালে চন্দনের ফোঁটা আর চোখে বাইফোকাল চশমা। আমরা ভবানী উপাধ্যায়ের খোঁজ করছি জেনে উনি রীতিমতো অবাক হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? আর একজন তো ওর খোঁজ করতে এসেছিল 3-4 দিন আগে। তার চেহারা মনে আছে আপনার? আছে। দেখুন তো এই চেহারার সঙ্গে মেলে কিনা। ফেলুদা পকেট থেকে ছোট কুমার পবন দেবের একটা ছবি বের করে দেখালো। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই লোক। আমি রুদ্রপ্রয়াগ ঠিকানা দিয়েছিলাম তাকে। সে ঠিকানা অবশ্যই আমারও চাই। বলে ফেলুদা তার একটা কার্ড বার করে দিল মিস্টার পণ্ডিতের হাতে। কার্ডটা পাওয়া মাত্র মিস্টার পণ্ডিতের হাব ভাব একদম বদলে গেল। এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, এবার আমাদের সকলকে চেয়ার, মোড়া আর তক্তপোষে ভাগাভাগি করে বসতে দেওয়া হলো। क्या कुछ गड़बड़ हुआ मिस्टर मित्तर? যতদূর জানি এখনো হয়নি, তবে হবার একটা সম্ভাবনা আছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার পণ্ডিত। আপনি সঠিক উত্তর দিতে পারলে খুব উপকার হবে। आई विल ट्राई माय बेस्ट। মিস্টার উপাধ্যায়ের ব্যক্তিগত সংগ্রহে কি কোনো একটা মূল্যবান জিনিস ছিল? মিস্টার পণ্ডিত একটু হেসে বললেন, এই প্রশ্নটাও আমাকে দ্বিতীয়বার করা হচ্ছে। আমি মিস্টার সিংকে যা বলেছি আপনাকেও তাই বলছি। মিস্টার উপাধ্যায় একটা থ্যালি উনি আমার কাছে সিন্ধুকে রাখতে দিয়েছিলেন, কিন্তু তাতে কি ছিল তা আমি দেখিনি বা জিজ্ঞাসাও করিনি। সেটা উনি রুদ্রপ্রয়াগ নিয়ে গেছেন? ইয়েস স্যার। অ্যান্ড অ্যানাদার থিং, আপনি ডিটেকটিভ, তাই এই খবর আমি আপনাকে বলছি, আপনার হয়তো কাজে লাগতে পারে। 5-6 মহিনে আগে দুজন লোক, তখনও মিস্টার উপাধ্যায় ছিলেন এখানে। একজন সিন্ধি কি মারবাড়ি হবে, লুক লাইক এ রিচ ম্যান, অ্যান্ড অ্যানাদার ম্যান। দুজনে উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। অনেক কথা হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম 1 ঘন্টার উপরে। তারা যাবার পর উপাধ্যায় আমাকে একটা কথা বলে, পণ্ডিতজি, আজ আমি একটা রিপুকে জয় করেছি। মিস্টার সিংহানিয়া আমাকে লোভের মধ্যে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমি সে লোভ কাটিয়ে উঠেছি। আপনি উপাধ্যায়ের এই সম্পত্তির কথা আর কাউকে বলেননি? দেখুন মিস্টার মিত্তর, ওর যে কিছু একটা লুকোবার জিনিস আছে সেটা অনেকেই জানতো, আর সেই নিয়ে আড়ালে ঠাট্টাও করতো। আমার আবার সন্ধেবেলা একটু নেশা করার অভ্যেস আছে, তো হয়তো কখনো কিছু বলে ফেলেছি। কিন্তু উপাধ্যায়জিকে সকলে এখানে এত ভক্তি করত যে সিন্ধুকে কি আছে সেই নিয়ে কেউ কোনোদিন মাথা ঘামায়নি। এই যে রুদ্রপ্রয়াগ গেলেন তিনি, এর পেছনে কোনো কারণ আছে? আমাকে বলেছিলেন গঙ্গার ঘাটে এক সাধুর সঙ্গে ওনার আলাপ হয়। তার সঙ্গে কথা বলে উপাধ্যায়ের মনের মধ্যে একটা মানসিক চেঞ্জ আসে। আমার মনে হয় চেঞ্জটা বেশ সিরিয়াস ছিল। কথা টথা সব কমে গিয়েছিল ওনার তারপর থেকে। অনেক সময় চুপচাপ বসে ভাবতেন। ওর ওষুধপত্র কি উনি সঙ্গেই নিয়েছিলেন?
ওষুধ বলতে তো বেশি কিছু ছিল না, কয়েকটা বয়াম, কিছু শিকড় বাকল, কিছু মলম, কিছু বড়ি, ওই আর কি। এগুলো সবই উনি নিয়ে গিয়েছিলেন। তবে আমার নিজের ধারণা উনি ক্রমে পুরোপুরি সন্ন্যাসের দিকে চলে যাবেন। উনি বিয়ে করেননি? না, সংসারের প্রতি ওনার কোনো টান ছিল না। যাবার দিন আমাকে বলে গেলেন, ভোগের রাস্তা, ত্যাগের রাস্তা দুটোই আমার সামনে ছিল, আমি ত্যাগটাই বেছে নিলাম। ভালো কথা। আপনি যে বললেন ওর রুদ্রপ্রয়াগের ঠিকানা আপনি দিয়ে দিয়েছেন এই ভদ্রলোকটিকে, আপনি ঠিকানা পেলেন কি করে? কেন, উপাধ্যায় আমাকে পোস্ট কার্ডে লিখেছে সেখান থেকে। সে পোস্টকার্ড আছে? হ্যাঁ, আছে বই কি। মিস্টার পণ্ডিত তার পেছনের একটা তাকে রাখা বাক্সের ভেতর হাত ঢুকিয়ে একটা পোস্ট কার্ড বের করে ফেলুদাকে দিলেন। হিন্দিতে লেখা 8-10 লাইনের চিঠি। সেটা ফেলুদা বারবার পড়ল কেন, আর পড়ে বিড়বিড় করে দুবার মোস্ট ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং কেন বলল সেটা বলতে পারবো না। মিস্টার পণ্ডিত আমাদের একটা ভালো ট্যাক্সির কথা বলে দিলেন। আপাতত রুদ্রপ্রয়াগ, তারপর যেখানেই যাওয়া দরকার সেখানেই যাবে। গাড়োয়ালি ড্রাইভারের নাম যোগেন্দর রাম। লোকটিকে দেখে আমাদের ভালো লাগলো। আমরা বললাম 12টা নাগাদ খেয়ে দিয়ে রওনা হব ঋষিকেশ থেকে। ঋষিকেশ এখান থেকে মাইল 15। হরিদ্বারে কিছুই দেখ পাননি। গঙ্গার ঘাটটা পর্যন্ত আগেরবার যা দেখেছিলাম তেমন আর নেই। বিশ্রী দেখতে সব নতুন বাড়ি উঠেছে, আর তাদের দেওয়াল জোড়া বিজ্ঞাপন। ঋষিকেশে যাওয়া দরকার, কারণ আমাদের রুদ্রপ্রয়াগে থাকার বন্দোবস্ত করতে হবে। ইচ্ছে করলে ধর্মশালায় থাকা যায়। এখানে প্রায় সব শহরেই বহুদিনের পুরনো নাম করা কালী কামলি ধর্মশালা রয়েছে, কিন্তু ফেলুদা জানে যে রূপনারায়ণগড়ের ছোট কুমার ওসব ধর্মশালায় থাকবে না। আমরা ঋষিকেশে গিয়ে গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমের রেস্ট হাউসে একটা ডাবল রুম পেয়ে গেলাম। ওরা বলল যে 3 জন লোক হলে বাড়তি একটা খাটিয়া পেতে দেবে। 12টা নাগাদ খেয়ে দে আমরা রওনা দিলাম রুদ্রপ্রয়াগ। কয়েক মাইল যাবার পর ডান দিকে পড়ল লক্ষ্মণ ঝুলা। এখানেও দুদিকে বিশ্রী বিশ্রী নতুন বাড়ি আর হোটেল হয়ে জায়গাটার মজাটাই নষ্ট করে দিয়েছে। তাও বাদশাহী আংটির শেষ পর্বের ঘটনা মনে করে গাটা বেশ ছমছম করছিল। রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে। এক হলেন জিম করবেট। দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ যে পড়েছে, সে কোনো দিন ভুলতে পারবে না কি আশ্চর্য ধৈর্য, অধ্যবসায় আর সাহসের সঙ্গে করবেট মেরেছিল এই মানুষ খেকোকে আজ থেকে 55 বছর আগে। আমাদের ড্রাইভার যোগিন্দর বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদার কাছে শুনেছে এই বাঘ মারার গল্প। করবেট যেমন ভালোবাসত এই গাড়োয়ালিদের, গাড়োয়ালিরাও ঠিক তেমনি ভক্তি করত করবেটকে। রুদ্রপ্রয়াগের আরেকটা ব্যাপার হচ্ছে, এখান থেকে বদ্রী ও কেদার দু জায়গাতেই যাওয়া যায়। দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে, মন্দাকিনী আর অলকানন্দা। অলকানন্দা ধরে গেলে বদ্রীনাথ, আর মন্দাকিনী ধরে গেলে কেদারনাথ। বদ্রীনাথের শেষ পর্যন্ত বাসে যাওয়া যায়। কেদারনাথ যেতে বাস থেমে যায় 14 কিলোমিটার আগে গৌরীকুণ্ডে। সেখান থেকে হয় হেঁটে, না হয় ডান্ডি বা টাট্টু ঘোড়া ভাড়া করে যাওয়া হয়। ঋষিকেশ থেকে বেরিয়েই বনের মধ্যে দিয়ে পাহাড়ের পথ আরম্ভ হলো। পাশ দিয়ে বয়ে চলেছে স্থানীয় লোকেরা যাকে বলে গঙ্গা মাইয়া। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ 140 কিলোমিটার। পাহাড়ের রাস্তায় ঘন্টায় 30 কিলোমিটার করে গেলেও সেই সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। তাছাড়া পথে 3টে জায়গা পড়ে, দেবপ্রয়াগ, কীর্তিনগর আর শ্রীনগর। এই শ্রীনগর অবশ্য কাশ্মীরের রাজধানী নয়, গাড়োয়াল জেলার রাজধানী। পাহাড় ভেদ করে বনের মধ্যে দিয়ে কেটে তৈরি করা রাস্তা ঘুরে ঘুরে উঠছে, আবার ঘুরে ঘুরে নামছে। মাঝে মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে। তারই কোলে ছবির মতো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। দৃশ্য সুন্দর ঠিকই, কিন্তু আমার মন কেবলই বলছে ভবানী উপাধ্যায়ের কাছে একটা মহামূল্য লকেট রয়েছে। একজন সন্ন্যাসীর কাছে এমন একটা জিনিস থাকবে আর তাই নিয়ে কোনো গোলমাল হবে না, এটা যেন ভাবাই যায় না।
তাছাড়া মিস্টার পুরীর একবার ফেলুদাকে কাজের ভার দিয়ে তারপর এই টেলিগ্রাম করে বারণ করা কেমন যেন গন্ডগোল লাগছে। তিনি অবশ্য চিঠিতে কারণ দিয়েছেন ঠিকই, কিন্তু এই জিনিস এর আগে কখনো হয়নি বলে বোধহয় খটকাটা মন থেকে যাচ্ছে না। লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন, এবার বললেন, আমি ভূ গণ্ডগোল আর ইতিহাস পাশে চিরকালই কাঁচা ছিলাম ফেলুবাবু। সেটা তো আপনি আমার লেখা পড়ে অনেকবার ধরেওছেন। তাই মানে আমরা ভারতবর্ষের এখন ঠিক কোনখানটায় আছি সেটা একটু বলে দিলে নিশ্চিন্ত বোধ করি। ফেলুদা তার বাথলমিউ কোম্পানির বড় ম্যাপটা খুলে বুঝিয়ে দিল। এই যে দেখুন হরিদ্বার, আমরা এখন যাচ্ছি এই দিকে। এই যে রুদ্রপ্রয়াগ, অর্থাৎ পূবে নেপাল, পশ্চিমে কাশ্মীর, আমরা তার মধ্যিখানে। বুঝেছেন? এইবারে ক্লিয়ার। পথে শ্রীনগরে থেমে চা খেয়ে রুদ্রপ্রয়াগ পৌঁছতে পৌঁছতে হয়ে গেল প্রায় 5টা। স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্ট অফিস, থানা এই সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর। করবেট যেখানে লেপারটা মেরেছিল সেখানে অনেকদিন পর্যন্ত নাকি সাইনবোর্ড ছিল, কিন্তু যোগিন্দর বলল কয়েক বছর হলো সেটা নাকি ভেঙে গেছে। আমরা সোজা চলে গেলাম গাড়োয়াল নিগম রেস্ট হাউসে। শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় তৈরি রেস্ট হাউসে গিয়ে যে খবরটা প্রথমেই শুনলাম সেটা হলো কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামাতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল, আজই আবার নতুন করে শুরু হয়েছে। এতে যে আমাদের একটা বড় রকম সুবিধে হয়েছিল সেটা পরে বুঝেছিলাম। ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন। উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন। ওর ফেভারিট অথার্স হচ্ছেন বিমল মিত্র আর শঙ্কর। মিস্টার গিরিধারী ছাড়াও আরেকজন ভদ্রলোক ছিলেন রেস্ট হাউসে। তিনি কেদারের পথ বন্ধ বলে আটকা পড়ে গিয়েছিলেন। ইনি কিন্তু ফেলুদাকে দেখেই চিনে ফেললেন। বললেন, নমস্কার মিস্টার মিটার, মাইসেলফ কৃষ্ণকান্ত ভার্গব। আমি একজন জার্নালিস্ট আছি। আপনার অনেক কেসের খবর জানি। 79-এ মানে 1979-এ এলাহাবাদে সুক্তাঙ্কার মার্ডার কেসে আপনার ছবি বেরিয়েছিল নর্দার্ন ইন্ডিয়া নিউজ পেপারে। সেই থেকেই আপনাকে চিনছি। আই এম ভেরি প্রাউড টু মিট ইউ স্যার। ভদ্রলোকের বছর 40 বয়স, চাপ দাড়ি, মাঝারি গড়ন। মিস্টার গিরিধারী স্বভাবতই ফেলুদার পরিচয় পেয়ে ভারী উত্তেজিত হয়ে পড়লেন। There is no trouble here, I hope, হ্যাঁ? ট্রাবল সর্বত্রই হতে পারে মিস্টার গিরিধারী, তবে আমরা এসেছি একটা অন্য ব্যাপারে। আপনাদের এখানে ভবানী উপাধ্যায় নামে একজন ভদ্রলোক উপাধ্যায় তো এখানে নেই, বলে উঠলেন সাংবাদিক মিস্টার ভার্গব। আমি তো ওকে নিয়ে একটা স্টোরি করব বলে এসেছি। হরিদ্বারে গিয়ে শুনলাম উনি রুদ্রপ্রয়াগ চলে গিয়েছেন। এখন এখানে এসে শুনছি উনি মোস্ট প্রবাবলি কেদারনাথে। আমি তাই কাল সকালে কেদার যাচ্ছি ওনার খোঁজে। আইল টেল ইউ মিস্টার মিটার, হি ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমি অবশ্যই ওর অসুখ সারানোর কথা শুনেছি, বলল ফেলুদা। তারপর লালমোহন বাবুর দিকে দেখিয়ে চাপা গলায় বলল, আমার এই বন্ধুটির মাঝে মাঝে একটা মস্তিষ্কের ব্যারামের মতো হয়। মানে ভুল বকেন, সামান্য ভায়োলেন্সও প্রকাশ পায়। তাই একবার ওকে দেখাবো ভাবছিলাম। কলকাতার অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে কোনো কাজ দেয়নি। লালমোহন বাবু প্রথমে কেমন থতমত খেয়ে তারপর ফেলুদার কথা সত্যি প্রমাণ করার জন্য মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করলেন, যেটা আমাদের একটা নেপালি মুখোশ আছে সেটার মতো দেখালো। তাহলে তো আপনার ওই কেদার বদ্রি ছাড়া কোনো গতি নেই মিস্টার মিটার। আমি বদ্রি গিয়েও ওনাকে পাইনি। ওবিসি শুনেছি উনি নাকি এখন সন্ন্যাসী হয়ে গেছেন, তাই নামও হয়তো বদলে নিয়েছেন। এমন সময় রেস্ট হাউসের গেটের বাইরে একটা আমেরিকান গাড়ি থামল, আর তার থেকে 3 জন ভদ্রলোক নেমে আমাদের দিকে এগিয়ে এলেন। এদের যিনি দলপতি তাকে চিনতে মোটেই অসুবিধে হলো না, কারণ তারই রঙিন ছবি রয়েছে ফেলুদার কাছে। ইনি হলেন রূপনারায়ণগড়ের ছোট কুমার, বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পবনদেও সিং। অন্য 2 জন নির্ঘাতের চামচা। আমরা 5 জন এতক্ষণ বাংলোর সামনের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। এবার আরো 3 জন লোক পারল। পবনদেও একটা বেতের চেয়ার দখল করে বললেন, আমরা বদ্রীনাথ থেকে हम लोग आ रहे हैं। नो लक, উপাধ্যায় ওখানে নেই। মিস্টার গিরিধারী বললেন,
আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার এখানে যতজন অতিথি এসেছেন সকলেই উপাধ্যায়ের খোঁজ করেছেন এবং প্রত্যেকে বিভিন্ন বিভিন্ন কারণে। আপনি ওর ছবি তুলবেন, মিস্টার ভার্গব ওকে ইন্টারভিউ করবেন, আর মিস্টার মিটার তার বন্ধুর চিকিৎসা করাবেন। হ্যাঁ, পবন দেওর দলের সঙ্গে টেলিভিশনের যন্ত্রপাতি রয়েছে। ক্যামেরাটা পবন দেওয়ের নিজের হাতে, আর তাতে লাগানো একটা পেল্লাই লেন্স। ওটা তো আপনার টেলিলেন্স দেখছি। পবন দেও ক্যামেরাটা টেবিলের উপর রেখে বললেন, जी वो सुबह की धूप में बद्रीनाथের চূড়ো থেকে স্নো মেল্ট হতে দেখা যায়। অ্যাকচুয়ালি আমার পুরো ইকুইপমেন্ট একজনই হ্যান্ডেল করতে পারে, ক্যামেরা, সাউন্ড, এভরিথিং। তো আমার এই দুই বন্ধু থাকবেন আপ টু গৌরীকুণ্ড, उसके बाद है मलोन। তার মানে আপনিও কেদারনাথ যাচ্ছেন? हाँ जी, কাল সুবহই রওনা হচ্ছি। আপনি ভবানী উপাধ্যায়কে নিয়ে ফিল্ম তুলছেন? हाँ, ऑस्ट्रेलियन टीवी के लिए। উপাধ্যায় মানে তার সঙ্গে হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রী এসবও থাকবে। তবে সেন্ট্রাল ক্যারেক্টার হবেন ভবানী উপাধ্যায়। গজব কা ক্যারেক্টার। উনি আমার ফাদারের হাঁপানি যেভাবে ট্রিট করেছিলেন, দ্যাটস এ মিরাকল। আমি আর চোখে পবন দেওকে লক্ষ্য করে যাচ্ছিলাম। মিস্টার উমাশঙ্কর পুরী যে চরিত্র বর্ণনা করেছিলেন তার সঙ্গে কোনো মিল পাচ্ছিলাম না। ফেলুদা দেখলাম উমাশঙ্কর পুরীর কোনো উল্লেখ করল না। রুদ্রপ্রয়াগে আসার সময় একটা হোটেল দেখে রেখেছিলাম। আমরা তিনজন গিয়ে সেখানেই ডিনার সারলাম। বয় যখন অর্ডার নিতে এলো তখন লালমোহনবাবু হঠাৎ ভীষণ তেজের সঙ্গে টেবিলের উপর একটা ঘুষি মেরে একটা গোলমরিচ দান উল্টে দিয়ে বললেন, আর্মাডিলোর ডিমের ডালনা হবে? তিনি আর্মাডিলো ডিমের ডালনা খাবেন? তখন ফেলুদার তাকে বুঝিয়ে বলতে হলো, কি করছেন কি? যাদের কাছে আপনার অসুখের কথাটা বলা হয়েছে শুধু তাদের সামনে এই ধরনের ব্যবহার চলতে পারে, অন্য সময় নয়। বিশেষ করে ভায়োলেন্সটা যার তার সামনে দেখাতে গেলে হয়তো আপনাকে মুশকিলে পড়তে হবে। শান্ত হয়ে বসুন। তা বটে, তবে মশাই অপরচুনিটি পেলে কিন্তু ছাড়বো না। পরদিন ভোরে উঠতে হবে বলে আমরা খাওয়ার পর্ব শেষ করেই রেস্ট হাউসে চলে এলাম। কেউ কোনো হুমকি চিঠি দিয়ে যায়নি তো এই ফাঁকে। আমাদের আবার এই জিনিসটার একটা ট্রেডিশন আছে, কিন্তু না, এদিক ওদিক দেখেও তেমন কিছু পেলাম না। আমাদের দুটো ঘর পরেই যে পবন দেও তার দুই বন্ধু আর মিস্টার গিরিধারীকে নিয়ে পানীয়ের সদ্ব্যবহার করছেন সেটা গেলাসের টুংটাং আর দমকে দমকে হাসি থেকেই বুঝতে পারছিলাম। লালমোহনবাবু তার বালিশে মাথা দিয়ে বললেন, একটা কথা কিন্তু বলতেই হবে ফেলুবাবু, সেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোট কুমার সম্বন্ধে যাই বলে থাকুন না কেন, আমার কিন্তু ভদ্রলোককে বেশ কি বলবো, মাই ডিয়ার বলে মনে হচ্ছে। প্রকৃতি কিন্তু অনেক হিংস্র প্রাণীকেই সুন্দর করে সৃষ্টি করেছে। বাংলার বাঘের চেয়ে সুন্দর কোনো প্রাণী আছে কি? ময়ূরের ঠোকরানিতে যে কি তেজ আছে তা তো আপনি জানেন। কে জানেন না? লালমোহনবাবু তার অ্যালার্ম ক্লকের চাবিটা একটা মোচড় দিয়ে চোখে একটা হিংস্র উন্মাদ ভাব এনে বললেন, পোপোকেটা পেটা পোটো পুলটিস। আমরা ঠিক 5:30টার সময় ট্যাক্সির সামনে গিয়ে হাজির হলাম। যোগিন্দর রাম তার আগেই রেডি। আমাদের গাড়ির কাছেই পবন দেওয়ের আমেরিকান গাড়িতে মাল তোলা হচ্ছে। ও গাড়ি আধ ঘন্টার আগে বেরোতে পারবে বলে মনে হয় না, তবে এও ঠিক যে মাঝপথে ও আমাদের ছাড়িয়ে যাবে। ট্যাক্সিতে যখন উঠতে যাব তখন ছোট কুমার হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলেন। বোঝাই যাচ্ছে কিছু বলার আছে। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, कल रात मिस्टर गिरिधारी ने नशे में आपका असली परिचय मुझे दे दिया था, तो আমি আপনাকে একটা সিধা সওয়াল করতে চাই। বলুন। উমাশঙ্কর চাচা কি আমার উপর চোখ রাখার জন্য আপনাকে নিযুক্ত করেছেন? তিনি যদি সেটা করেও থাকেন সেটা আমি নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ করতাম না, কারণ সেটা নীতি বিরুদ্ধ এবং বোকামি হতো। তবে আমি আপনাকে বলেই দিচ্ছি, আসলে আমি মিস্টার পুরীর হয়ে কিছু করছি না। আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ভ্রমণ। তবে যদি কোনো গন্ডগোল দেখি তাহলে গোয়েন্দা হয়ে আমার নিজেকে সংযত রাখা খুবই মুশকিল হবে। ভবানী উপাধ্যায় সম্পর্কে আমার নিজেরও একটা প্রবল কৌতূহল জেগে উঠেছে। তার একটা বিশেষ কারণ আছে, যদিও এখনো সেটা প্রকাশ করতে পারছি না। আই সি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জরুর। আপনি কি আপনার ফিল্মে সেই বিখ্যাত লকেটটি দেখাতে চান? অফকোর্স, যদি এখনো মিস্টার উপাধ্যায়ের কাছে ও চিজ থাকে তো।
কিন্তু উপাধ্যায়ের কাছে যে ওরকম একটা জিনিস আছে সেটা জানাজানি হয়ে গেলে তো ওর জীবন বিপন্ন হয়ে উঠবে। এতদিন যে ব্যাপারটা গোপন ছিল সেটা আপনি প্রচার করে দেবেন। मिस्टर मित्रा, তিনি যদি सच में सन्यासी হয়ে থাকেন তাহলে তো উनको वो चीज का और कोई जरूरत ही नहीं है। আমি ওকে বলবো একটা কোনো বড় মিউজিয়ামে ওটা ডোনেট করে দিতে। वो चीज 400 साल पहले त्रिवंकुर के राजा का था। कारीगरी मतलब लाजवाब। উনি ওটা ডোনেট করলে हमेशा के लिए ওর নাম ওই লোকেটের সঙ্গে জড়িত থাকবে। তো মুদ্দে কি বাত ইয়ে है मिस्टर मित्रा कि वो লোকেট আমি ছবিতে দেখাচ্ছি এবং আই উইল এক্সপেক্ট ইউ উইল নট বি অ্যান অবস্টাকল। শেষের কথাটা বেশ দাপটের সঙ্গেই বলে ছোট কুমার তার গাড়িতে ফিরে গেলেন। এবার তার জায়গায় সাংবাদিক মিস্টার ভার্গব এসে বললেন, আরে দেখুন কাণ্ড মিস্টার মিটার, আপনারা তিনজন আছেন জানলে তো আপনাদের সঙ্গেই যাওয়া যেত। উপাধ্যায়ের ব্যাপারে আমি যেসব ইন্টারেস্টিং ফ্যাক্ট ডিসকভার করেছি সেগুলো আপনাকে যেতে যেতে বলতে পারতাম। আপনারই তথ্যের সোর্স কি? কিছু দিয়েছেন রূপনারায়ণগড়ের বড় কুমার সুরজদেও, কিন্তু আসল ফ্যাক্টটা দিয়েছেন রূপনারায়ণগড় প্যালেসের 80 বছরের বুড়ো বেয়ারা। ডিড ইউ নো রূপনারায়ণগড়ের রাজা চন্দ্রদেব সিং এর হাঁপানি উপাধ্যায় সারিয়ে দিয়েছিলেন, ও তাই বুঝি? আর তার জন্য রাজা তাকে ইনাম দিয়েছিলেন, ওয়ান অফ হিজ মোস্ট প্রেশাস অর্নামেন্টস। আর এই খবর এতদিন রাজ ফ্যামিলির বাইরে কেউ জানতো না। আপনি ভাবতে পারেন মিডিয়ার কাছে এই ঘটনার কি দাম। আপনি তো তাহলে রাজা হয়ে যাবেন মিস্টার ভার্গব। আমি আপনাকে বলছি মিস্টার মিটা, এই লকেট উপাধ্যায়ের কাছে বেশি দিন থাকবে না। আরে আপনি কি ছোট কুমারের কথায় বিশ্বাস করেন যে ও শুধু টিভির ছবি তুলতে এসছে? আই এম টেলিং ইউ মিস্টার মিটার, ইউ উইল হ্যাভ টু প্লে দ্য রোল অফ আ ডিটেকটিভ হিয়ার অ্যাজ ওয়েল। তার জন্য আমি সদা প্রস্তুত। লোকটা ঘোড়েল আছে মশাই। বললেন লালমোহন বাবু। সাংবাদিক মাত্রই ঘোরে লালমোহন বাবু, গোয়েন্দাগিরিতে ওরাও কম যায় না। রাজবাড়ির পুরনো বেয়ারাকে জেরা করায় খুব বুদ্ধির পরিচয় দিয়েছে। চাকররা অনেক সময় এমন সব খবর রাখে যা মনিবেরা জানতেই পারে না। কিন্তু তাও কি ফেলুদা? আমি জিজ্ঞেস করলাম। বুঝতে পারছিলাম ফেলুদার মনটা খচখচ করছে। তাও যে কেন লোকটাকে দেখে অস্বস্তি লাগছে তা বুঝতে পারছি না। আমাদের গাড়ি রুদ্রপ্রয়াগ থেকে রওনা হয়ে অলকানন্দার পাশ দিয়ে কিছু দূর গিয়ে হঠাৎ একটা টানেলে ঢুকে পড়ল। সেই টানেল থেকে যখন আবার আলোয় বেরোলাম তখন নদী পাল্টে গিয়ে হয়ে গেছে মন্দাকিনী। এটাই এখন চলবে আমাদের সঙ্গে কেদার পর্যন্ত। কেদার থেকেই নাকি মন্দাকিনীর উৎপত্তি। ফেলুদার ভ্রুকুটি থেকেই বুঝতে পারছিলাম কোনো একটা কারণে ওর বিরক্ত লাগছে। এবারে ওর কথায় সেটা বুঝলাম। আমার সমস্ত রাগটা গিয়ে পড়ছে ওই গিরিধারী লোকটার উপর। ও যে এত ইররেসপন্সিবল তা ভাবতে পারেনি। ছোট কুমার এখন যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই ওর পক্ষে স্বাভাবিক, তবে আশ্চর্য লাগছে জেনে মিস্টার পুরীর সঙ্গে ওর আর দ্বিতীয়বার কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে মিস্টার পুরীর চিঠি, টেলিগ্রাম দুটোই রহস্যজনক হয়ে উঠছে। অবশ্যই সবই নির্ভর করছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার উপর। মোট কথা, কেস ড্রপ করলেও এখানে আসার সিদ্ধান্ত যে ড্রপ করিনি সেটা খুব ভাগ্যের কথা। গৌরীকুণ্ড রুদ্রপ্রয়াগ থেকে 80 কিলোমিটার হলেও এত চড়াই উতরাই আর এত ঘোরপ্যাচের রাস্তা যে যেতে বেশ সময় লাগে। পথে 3টে শহর পড়ে। 30 কিলোমিটারের মাথায় অগস্ত্যমুনি, হাইট আন্দাজ 900 মিটার। সেখান থেকে মাত্র 9 কিলোমিটার দূরে গুপ্তকাশী, যদিও হাইট এইটুকুর মধ্যে বেড়ে যাচ্ছে প্রায় ডাবল। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ, যেখানে সোনগঙ্গা মন্দাকিনীর সঙ্গে এসে মিশেছে। এই সোনপ্রয়াগ থেকে 8 কিলোমিটার দূরে হলো গৌরীকুণ্ড, যদিও সেখানে গিয়ে হাইট হয়ে যাচ্ছে প্রায় 2000 মিটার। আমাদের গরম জামা যাতে প্রয়োজন হলে সহজেই বার করে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম। বড় সুটকেস জাতীয় মাল আমাদের সঙ্গে যা ছিল তা সবই গাড়োয়াল নিগম রেস্ট হাউসের লকারে রেখে দিয়ে এসেছি। ফেরার সময় আবার নিয়ে যাব। লালমোহন বাবুর টাকের জন্য উনি এর মধ্যেই টুপি পরে নিয়েছেন, যদিও আমাদের বাঙালি মাঙ্কি ক্যাপ নয়, রাজস্থান থেকে কেনা কান ঢাকা পশমের লাইনিং দেওয়া স্মার্ট চামড়ার টুপি। অগস্ত্যমুনি পৌঁছে গাড়ি থামিয়ে আমরা যখন গরম জামা পরছি তখন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল পবন দেওর আমেরিকান ট্যুরার। ছোট কুমার জানলা দিয়ে হাত বাড়িয়ে ওয়েভ করাতে
ফেলুদাকে হাত নাড়াতে হলো। আমরা শীতের সঙ্গে লড়াই করবার জন্য তৈরি হয়ে আবার রওনা দিলাম। বাঁদিকে মন্দাকিনী একবার আমাদের পাশে চলে আসছে, আবার পরক্ষণেই নেমে যাচ্ছে সেই খাদের একেবারে নিচে। নদীর শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে লালমোহন বাবুর সুর করে বলা, ওরে তোরা কি জানিস কেউ, জলে কেন এত ওঠে ঢেউ? আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো কবিতাটার কেবলমাত্র ওই দুটো লাইনই জানেন। শেষে ফেলুদার থাকতে না পেরে লাইন যোগ করতে শুরু করে দিল। ওরে তোরা কি জানিস কেউ, কেন বাঘ এলে ডাকে ফেউ? ওরে তোরা কি শুনিস কেউ, কুকুরের ঘেউ ঘেউ, খোকা কাঁধে ভেউ ভেউ। গুপ্তকাশী যখন পৌঁছলাম তখন বেজেছে 10টা। এখানে একটা চায়ের দোকান দেখে থামতে হলো। যাকে ব্রেকফাস্ট বলে সেটা সকালে হয়নি, কাজেই খিদেটা ভালোই পেয়েছিল। গরম জিলিপি, কচুরি আর চা, আহা দিব্যি ব্রেকফাস্ট হয়ে গেল। যোগিন্দারের এক ভাই কাছেই থাকে, সে বলল তার সঙ্গে 5 মিনিটের জন্য দেখা করে আসছে। সেই ফাঁকে লালমোহনবাবু চন্দ্রশেখর মহাদেব আর অর্ধনারীশ্বরের মন্দিরগুলো দেখতে গেলেন। গুপ্তকাশী থেকে পাহাড়ের ওপর দেখা যায় উখি মঠ। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারের পথ যখন বরফের জন্য বন্ধ থাকে, তখন কেদারেশ্বরের পুজো এই উখি মঠেই হয়ে থাকে। লালমোহনবাবু মন্দির দেখে ফিরে এলেন, কিন্তু যোগিন্দারের ফেরার নাম নেই। ফেলুদার আমি ব্যস্তভাবে এদিক ওদিক দেখছি, এমন সময় দেখি ছোট কুমারের গাড়ি আসছে। ওরা আমাদের পেরিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়ল কেন? আমাদের দেখে গাড়ি থামিয়ে কুমার নেমে এলেন, বললেন গুপ্তকাশী থেকে নাকি কেদার ও বদ্রী দুটো চূড়োরই ভিউ পাওয়া যায়, তাই ওরা এখানে কিছুটা সময় দিলেন। তবে আর দেরি করলে চলবে না, কারণ তাহলে যাত্রীদের রওনা দেওয়া দৃশ্য তোলার জন্য আর আলো থাকবে না। কিন্তু তাও যোগিন্দারের দেখা নেই। তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গব। তার গাড়িটা আগে দেখেছিলাম আর ভাবছিলাম তিনি এখানে এতক্ষণ কি করছেন। ভদ্রলোক বললেন যে কেদারনাথের সেবায়েতদের একজন নাকি এখানে রয়েছে। এরা সকলেই রাওয়াল পরিবারের লোক। এই বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলেন মিস্টার ভার্গব। এখনই তাকে আবার ছুটতে হবে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। মিস্টার ভার্গব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছেলে এসে হঠাৎ 434 टैक्सी की कोई पैसेंजर है क्या? বলে হাঁক দিতেই ফেলুদা ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেল। 4304 की पैसेंजर? হ্যাঁ, কেন কি হয়েছে? ব্যাপারটার কিছুই না। আমাদের গাড়ির ড্রাইভার জখম হয়ে পড়ে আছে কিছু দূরে। ছেলেটা তাকে চেনে বলে সে খবর দিতে এসেছে। লালমোহন বাবুকে আমাদের জিনিসপত্র পাহারা দেবার জন্য রেখে আমরা দুজন ছেলেটাকে অনুসরণ করে গেলাম। 5-7টা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়ায় একটা কলা গাছের ধারে যোগিন্দর রাম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তার মাথার পেছন দিকের ঘন কালো চুলে রক্তের ছোপ। শরীরের ওঠানামা থেকে বোঝা যাচ্ছে সে মরেনি, কিন্তু ফেলুদা তাও দৌড়ে গিয়ে তার নাড়ি পরীক্ষা করল। কে এই কুকীর্তি করেছে এই নিয়ে চিন্তা করার সময় নেই, এখনো দরকার চিকিৎসা। ছোকরাটি বলল এখানে হাসপাতাল দাওয়াইখানা 2 আছে। সে আবার গাড়িও চালাতে জানে। শেষ পর্যন্ত সেই নিজে ট্যাক্সি চালিয়ে যোগিন্দারকে হাসপাতালে নিয়ে গেল। সব মিলিয়ে ঘন্টা 1.5 দেরি হয়ে গেল। যোগিন্দারের মাথায় ব্যান্ডেজ, ব্যথাও আছে। তাকে বলা হলো যে এখান থেকে অন্য ট্যাক্সির ব্যবস্থা করে দিলে আমরা তাতেই যাব, কিন্তু সে রাজি হলো না। সে নিজেই নিয়ে যাবে আমাদের। কে মেরেছিল কিছু বুঝতে পেরেছিলে? नहीं साहब, पीछे से आकर मारा। এখানে তোমার কোনো দুশমন আছে? कोई भी नहीं साहब। ফেলুদা কি ভাবছে সেটা আমি জানি। দুশ্মন যদি থাকে তো সে আমাদের দুশ্মন। আমাদের দেরি করিয়ে দেবার জন্য এই ব্যাপারটা করা হয়েছে। শত্রুকে আমরা বুঝতে না পারলেও শত্রু যে রয়েছে তাতে সন্দেহ নেই। আমরা রওনা হবার পর আমি ফেলুদাকে বললাম, আচ্ছা ফেলুদা, মিস্টার পুরী যে তোমার কাছে এসেছিলেন সেটা জানতে পেরে ছোট কুমার তাকে দিয়ে টেলিগ্রামটা করিয়ে চিঠিটা লেখায়নি তো?
মানে যাতে তার কাজে ফেলুমিত্তির কোনো বাধা সৃষ্টি না করতে পারে? এটা তুই খুব ভালো ভেবেছিস তপসে, কথাটা আমারও মনে হয়েছে। অবশ্যই তার মানে এটাও বোঝা যায় যে মিস্টার পুরীর ওপর একটা কর্তৃত্ব করার ক্ষমতা ছোট কুমারের আছে। তা থাকবে না কেন? ছোট কুমার ইজ এ প্রিন্স অ্যান্ড পুরী ইজ ওনলি এ কর্মচারী। ঠিক বলেছেন আপনি, এখানে বয়সের তফাৎটা কিছু ম্যাটার করে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে টেলিগ্রাম আর চিঠি সত্ত্বেও যে আমি চলে আসব সেটা বোধহয় ছোট কুমার ভাবতেই পারেনি। তার মানে যোগিন্দারকে জখম ওরাই করিয়েছে? যোগিন্দর যখন বলছে এখানে ওর কোনো শত্রু নেই, তখন আর কি হতে পারে? এক্সকিউজ মি স্যার, আমার কিন্তু এই সাংবাদিক লোকটিকেও বিশেষ সুবিধের লাগছে না। কেন বলুন তো? না, আমার নিজেরও যে ভদ্রলোককে একেবারে আদর্শ চরিত্র বলে মনে হচ্ছে তা নয়, কিন্তু আপনার ভালো না লাগার কারণটা জানার কৌতূহল হচ্ছে। সাংবাদিক হলে পকেটে কলম থাকবে না? বাইরের পকেটে তো নেই। কাল যখন কোট পরছিল তখন দেখলাম বুক পকেটেও নেই, শার্টের পকেটেও নেই। আমার মতো যদি একটা মাইক্রো ক্যাসেট রেকর্ডার থাকে? না, তা যদি হয় তাহলে অবশ্যই আলাদা কথা। আসলে না মশাই, আমার ওই চাপ দাড়ি দেখলেই কেমন একটা সন্দেহ সন্দেহ হয়। যাকে এবার একটু কাজের কথায় আসা যাক। কি? আপনি কোনটা প্রেফার করবেন, ঘোড়া না ডান্ডি? ন্যাচারালি আপনারা যেটা প্রেফার করবেন সেটাই। এক যাত্রায় তো মশাই আর পৃথক ফল হতে পারে না। কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি। কি হলো, হাসছেন কেন? আমার ধারণাটা বোধহয় আপনার চেয়েও ভিভিড। কারণ কেদার যাত্রা সম্বন্ধে এথিনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি আপনি পাবেন না। তবে পোয়েমটা জানো তো? না তো। শুনুন ফেলুবাবু, দাঁড়ান, সামনে দুটো ইউটার্ন আসছে, সেগুলো পেরিয়ে যাক। সোজা রাস্তা না পেলে আবৃত্তি করাও যায় না, শোনাও যায় না। মিনিট 10 পরে একটা সোজা রাস্তা পেয়ে লালমোহনবাবু উদাত্ত কণ্ঠে তার আবৃত্তি আরম্ভ করলেন। শহরের যত ক্লেদ, যত কোলাহল, ফেরি পিছে সহস্র যোজন, দেখো চলে কত ভক্তজন। হিমগিরি বেষ্টিত এই তীর্থপথে শুধু আজ নয়, সেই পুরাকাল হতে সাথে চলে মন্দাকিনী, অটল গাম্ভীর্য মাঝে ক্ষিপ্রা প্রবাহিনী। এইবার হচ্ছে আসল ব্যাপার। শুনুন যাত্রীদের কিভাবে ওয়ার্নিং দিচ্ছেন ভদ্রলোক। তবে শুনো এবে অভিজ্ঞের বাণী, দেবদর্শন হয় যেন বহু কষ্ট মানি। গিরিগাত্রে শীর্ণ পথে যাত্রী অগণন, প্রাণ যায় যদি হয় পদস্খলন। তাও চলে অশ্বারোহী, চলে ডান্ডিবাহী, জ্যোষ্ঠীদারী বৃদ্ধ, দেখো তাহারও ক্লান্তি নাহি। আছে শুধু অটল বিশ্বাস, সব ক্লান্তি হবে দূর, পূর্ণ হবে আশ। যাত্রা অন্তে বিরাজেন কেদারেশ্বর, সর্বগুণ সর্বশক্তিধর। মহাতীর্থে মহাপুণ্য হবে নিশ্চয়, উচ্চ কণ্ঠে বলো সবে জয় কেদারের জয়। বোঝাই যাচ্ছে মল্লিক মশাই এই কবিতা লিখেছিলেন বাস ট্যাক্সির যুগের অনেক আগে। সার্টেনলি তাকে তীর্থযাত্রীর পুরো ধকল ভোগ করতে হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি অশ্বারোহী হতে চান, না ডান্ডির দ্বারা বাহিত হতে চান, না পায়দল যেতে চান? সেটা ডিপেন্ড করছে আপনাদের ওপরে। দলচ্যুত হওয়ার প্রশ্ন তো আর উঠতে পারে না। আমি আর তপসে তো হেঁটেই যাব স্থির করেছি। আপনার পক্ষে ডান্ডিটাই সবচেয়ে নিরাপদ, কারণ ঘোড়াগুলোর টেন্ডেন্সি হচ্ছে পথের যে দিকটায় খাদ তার কানা ধরে চলা। সে টেনশন আপনার সহ্য হবে না। লালমোহনবাবু ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে বললেন, শুনুন ফেলুবাবু, আপনি কিন্তু আমার ক্ষমতাকে ক্রমান্বয়ে আন্ডার এস্টিমেট করে চলেছেন। গেলে আমি হেঁটে যাব, নয়তো যাব না, এ আমার সোজা কথা। যাক, তাহলে এটা সেটেলড। আচ্ছা, প্রশ্ন আমি করতে পারি কি? অবশ্যই এটা জার্নি সম্বন্ধে নয়। নিশ্চয়ই পারেন। এরা তো মশাই আমাদের চিনে ফেলেছে। এখন কেদার গিয়ে আমরা করছিটা কি? সেটা সব নির্ভর করছে কে আগে উপাধ্যায়ের সন্ধান পায় তার উপর। ধরুন যদি আমরাই পাই, তাহলে তাকে সবিস্তারে ব্যাপারটা বলতে হবে। সন্ন্যাসী হয়ে তার মনোভাব যদি বদলে গিয়ে থাকে, তাহলে হয়তো লকেটটা উনি নিজের কাছে রাখতে চাইবেন না। আমাদের কর্তব্য হবে তিনি সেটা কাকে দিয়ে যেতে চান তার অনুসন্ধান করা। অবশ্য সেরকম লোক যদি কেউ থেকে থাকে,
এর মধ্যে যদি ছোট কুমার উপাধ্যায়ের সন্ধান পেয়ে যান, তাহলে তিনি হয়তো লকেটটার ছবি তুলতে চাইবেন। চন্দ্রদেবের ছেলে বলে উপাধ্যায় হয়তো স্নেহবশত তাতে রাজিও হয়ে যেতে পারেন, কিন্তু উপাধ্যায়ের অমতে পবনদেওকে কোনো মতেই লকেটটা হস্তগত করতে দেওয়া যায় না। অবশ্যই সে যে সেটা হাত করতে চাইছে এমন বিশ্বাস করারও কোনো কারণ এখনো ঘটেনি। আমরা শুধু অনুমান করছি যে সেই হুমকি দিয়ে মিস্টার পুরীকে চিঠি ও টেলিগ্রামটা পাঠাতে বাধ্য করেছিল, কিন্তু তারও এখনো কোনো প্রমাণ নেই। টেলিভিশনের ছবি তোলা ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে। আমি বললাম, কিন্তু সাংবাদিক মিস্টার ভার্গবও যে উপাধ্যায়ের খোঁজ করছেন। আমার বিশ্বাস ভার্গব যখন আসল ঘটনা জেনে গেছে তখন তার শুধু দুটো ছবি পেলেই কাজ হবে, একটি উপাধ্যায়ের, একটি লকেটের। কারণ এই কাহিনী খবরের কাগজে প্রকাশিত হলে ভার্গবের অন্তত কিছুদিন আর অন্য চিন্তা থাকবে না। ইতিমধ্যে আমাদের গাড়িটা কিন্তু অত্যন্ত বেয়াড়া রকম চড়াই উঠে 10,000 ফুট বা 3,500 মিটারের উপরে পৌঁছে গেল। অন্তত যোগিন্দার তাই বলল, আর সেই সঙ্গে বাইরের কনকনে শীতেও তার প্রমাণ পেলাম। এখন মাঝে মাঝে বরফের পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, কিন্তু কোনটা যে কোন শৃঙ্গ তা বুঝতে পারছি না। মিনিট 15-র মধ্যে গৌরীকুণ্ড পৌঁছে যাওয়া উচিত। ঘড়ি বলছে 5:15। দূরে পাহাড়ের চূড়োয় উজ্জ্বল রোদ থাকলেও আশেপাশের পাহাড়ি পাইন আর রডোডেনড্রনের বনে অন্ধকার ঘনিয়ে এসেছে। একটা মোড় ঘুরে সামনে ঘর বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি দেখে বুঝলাম যে আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এটাও বুঝলাম যে আজ রাতটা এখানেই থাকতে হবে। আমাদের কেদার যাত্রা শুরু হবে কাল ভোরে, আর ভোরে রওনা হলেও 14 কিলোমিটার চড়াই পথ যেতে সন্ধে হয়ে যাবে। অর্থাৎ আসল ঘটনা যা ঘটবার তা পরশুর আগে নয়। বাস টার্মিনাস হবার ফলে ছোট জায়গা হওয়া সত্ত্বেও গৌরীকুণ্ডে ব্যস্ততার শেষ নেই। ঘোড়া, ডান্ডি, কান্ডি, কুলি এদের সঙ্গে দর দস্তুরি চলছে। কান্ডি জিনিসটা অনেকটা ঝুড়ি টাইপের, এতে করেও মানুষ যায়, যদিও দেখে মোটেই ভরসা হয় না। এখানে রাত্রে থাকতে হবে জেনেও আগে কোনো বন্দোবস্ত করিনি, কারণ জানি অন্তত একটা ধর্মশালা বা চটি পেয়ে যাব। সত্যি দেখা গেল জায়গার কোনো অভাব নেই। এখানে পান্ডারা ঘর ভাড়া দেয়, বিছানা, বালিশ, লেপ, কম্বল সবই দেয়। পান্ডারা বাঙালি না হলেও বাঙালি যাত্রী এত আসে যে এরা দিব্যি বাংলা শিখে গেছে। এদের থাকার ঘরগুলো হয় দোতলায়, বেটে বেটে ঘর, যার সিলিংয়ে ফেলুদার প্রায় মাথা ঠেকে যায়। এই ঘরের নিচে থাকে সেই রকমেরই বেটে বেটে সার বাঁধা দোকান। সস্তার ব্যাপার, তবে আমাদের কথা হচ্ছে রাত্রিরে ঘুমোনো। সেই কাজটায় কোনো ব্যাঘাত হবে বলে মনে হলো না। আমরা এখানে এসেই ছোট কুমারের হলদে আমেরিকান গাড়িটা দেখেছিলাম। ওরা আমাদের চেয়ে ঘন্টা 4 আগে পৌঁছেছে নিশ্চয়ই, অর্থাৎ দুপুরে ঘোড়া নিয়ে রওনা হয়ে রাত্রিরের মধ্যে পৌঁছে যাবে। তার মানে কেদারে একটা পুরো দিনেরও বেশি সময় পাচ্ছে ছোট কুমার। আমার ধারণা মিস্টার ভার্গবও আজ রাত্রিরের মধ্যে পৌঁছে যাবেন। আশ্চর্য এই যে সকলেরই উদ্দেশ্য এক, উপাধ্যায় মশাইয়ের সন্ধান করা। পান্ডাদের ঘরে গভীর ঘুমে রাত কাটিয়ে ভোর 5টার মধ্যে অ্যালার্ম বাজিয়ে উঠে আমরা 3 জনে বাইরে বেরিয়ে এলাম। এত ভোরে বিভিন্ন দেশীয় এত যাত্রীর ভিড় এখানে জমায়েত হয়েছে সেটা ভাবতেই পারিনি। এদের মধ্যে বাঙালি আছে প্রচুর, আর তাদের প্রায় সবাই দলে এসেছে। দল বলতে অবশ্য পরিবারও বোঝায়। 70 বছরের দাদু থেকে নিয়ে 5 বছরের নাতনি পর্যন্ত, তার মধ্যে মাসি পিসিও যে নেই তা নয়। ভিড়ের মধ্যে হঠাৎ ক্যামেরা হাতে পবনদেওকে দেখে বেশ অবাক হলাম। তিনি ঘোড়া ভাড়া করেছেন 2টো, একটা নিজের জন্য, আরেকটার পিঠে থাকবে সরঞ্জাম। আমাদের দেখে বললেন সোনপ্রয়াগে নাকি অনেক ইন্টারেস্টিং ছবি তোলার ছিল, তাই কাল এসে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়েছে। আমাদের সঙ্গে অবশ্য রওনা হচ্ছেন, তবে উনি থেমে থেমে ছবি তুলতে তুলতে যাবেন। ক্যামেরা আর সাউন্ডের সরঞ্জাম থাকবে নিজের সঙ্গে, ফিল্ম অর্থাৎ কাঁচা মাল থাকবে অন্য ঘোড়ার পিঠে। ফেলুদা ছোট কুমারের কাছ থেকে সরে এসে বলল, রহস্যের শেষ নেই।
উনি কি তাহলে কেদারের লোক লাগিয়েছেন উপাধ্যায়কে খুঁজে বার করার জন্য? যাই হোক, এসব ভাববার সময় এখন নয়, কারণ আমাদের রওনা দেওয়ার টাইম হয়ে গেছে। এই যে, আপনি কি তাহলে দৃঢ় সংকল্প যে হেঁটেই যাবেন? ফেলুদা লালমোহন বাবুকে আবার জিজ্ঞেস করলো। ইয়েস স্যার, তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারবো কিনা সেই বিষয়ে আমার একটু... সে বিষয়ে আপনি আদৌ চিন্তা করবেন না। আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটবেন। গন্তব্য যখন এক, রাস্তা যখন এক, তখন পিছিয়ে পড়লেও চিন্তার কারণ কিছু নেই। এই নিন, এটা হাতে নিন। আমরা তিনজনের জন্য 3টে লাঠি কিনে নিয়েছি। এই লাঠির নিচের অংশে ছুঁচলো লোহা লাগানো। এই লাঠি এখন প্রত্যেক পদযাত্রীর হাতে। এর দাম 2 টাকা, ফিরে এসে ফেরত দিলে 1 টাকা ফেরত পাওয়া যায়। তারই একটা ফেলুদা লালমোহন বাবুকে দিয়ে দিল। আমরা ঘড়ি ধরে 6টায় রওনা দিলাম। লালমোহন বাবু যেরকম হাঁক দিয়ে জয় কেদার বলে তার প্রথম পদক্ষেপ নিলেন, আমার তো মনে হলো তাতেই তার অর্ধেক এনার্জি চলে গেল। পাহাড়ের গা দিয়ে পাথরে বাঁধানো রাস্তা। শুধু যে শীর্ণ তা নয়, এক এক জায়গায় একজনের বেশি একসঙ্গে পাশাপাশি যেতে পারে না। একদিকে পাহাড়, একদিকে খাদ। খাদের নিচ দিয়ে বেগে বয়ে চলেছে মন্দাকিনী। দুদিকেই মাঝে মাঝে বড় বড় গাছ থাকার ফলে যাত্রীদের মাথার উপর একটা চাঁদোয়া সৃষ্টি হচ্ছে। তবে বেশিরভাগ অংশেই গাছপালা নেই, খালি শুকনো ঘাস আর পাথর। পায়ে যারা হাঁটছে তাদের মুশকিল হচ্ছে। অশ্বারোহী আর ডান্ডিবাহীদের জন্য প্রায় তাদের পাশ দিতে হচ্ছে। এখানে নিয়মটা হলো সবসময় পাহাড়ের গা ঘেঁষে পাশ দেওয়া। খাদের দিকটায় গিয়ে পাশ দিতে গেলে পদস্খলনের সমূহ সম্ভাবনা। যোগব্যায়াম করি বলে বোধ হয় আমাদের দুজনের খুব একটা কষ্ট হচ্ছিল না। লালমোহন বাবুর পক্ষে ব্যাপারটা খুব শ্রম সাপেক্ষ হলেও উনি প্রাণপণে চেষ্টা করছিলেন সেটা যেন বাইরে প্রকাশ না পায়। চড়াই ওঠার সময় তো কথা বলা যায় না। এরপর খানিকটা সমতল রাস্তায় আমাদের কাছাকাছি পেয়ে বললেন, হ্যাঁ, তেনজিং নোরকের মাহাত্ম্যটা কোথায় সেটা এখন বুঝতে পারছি মরাই। মিনিট 20 চলার পর একটা ঘটনা ঘটল, যেটা আমাদের কেদার পৌঁছানোটা আরো আধ ঘন্টা পিছিয়ে দিল। একটা বেশ বড় পাথরের খণ্ড পাহাড়ের গা দিয়ে হঠাৎ গড়িয়ে এলো সোজা ফেলুদার দিকে। ব্যাপারটা সম্বন্ধে সচেতন হতে যে কয়েকটা মুহূর্ত গেল তাতেই কিছুটা ড্যামেজ হয়ে গেল। পাথরের ঘষা খেয়ে ফেলুদার হাতের HMT ঘড়িটা চুরমার হয়ে গেল, আর আমাদের পাশের এক প্রৌঢ় যাত্রীর লাঠিটা হস্তচ্যুত হয়ে পাশের খাদ দিয়ে পাথরের সঙ্গে ঝড়ের বেগে গড়িয়ে নেমে গেল মন্দাকিনী লক্ষ্য করে। ফেলুদা একটু হকচকিয়ে গেলেও সেটা মুহূর্তের জন্য। ওর শরীর যে কতটা মজবুত আর স্ট্যামিনা যে কি সাংঘাতিক সেটা বুঝলাম এই এতখানি খাড়াই পথ হাঁটার পর সোজা পাহাড়ের গা বেয়ে ওপরে উঠে গেল। আমিও ওর পেছন পেছন গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে ওর কাছে পৌঁছলাম তার মধ্যেই ও একটা লোকের কলার চেপে তাকে একটা গাছে ঠেসে ধরেছে। তুমি লোকটার বয়স বছর 25-এর বেশি নয়। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং সে স্বীকার করেছে যে পাথর ফেলার ব্যাপারে সে আরেকজনের আদেশ পালন করছিল। পকেট থেকে 10খানা কড়কড়ে 10 টাকার নোট বের করে সে দেখিয়ে দিল কেন তাকে এমন একটা কাজ করতে রাজি হতে হয়েছে। কে তাকে এই টাকা দিয়েছে জিজ্ঞেস করাতে সে বলল তারই এক অচেনা জাত ভাই। বোঝা গেল আসল লোক সে নয়, সে শুধু দালালের কাজ করেছে। আপাতত ফেলুদা লোকটার গা থেকে একটা পশমের চাদর খুলে সেটা দিয়ে তাকে 2 হাত সমেত পিচমোড়া করে গাছের সঙ্গে বেঁধে দিল। বলল যাত্রীদের ফাঁকে ফাঁকে কনস্টেবল থাকে, তাদের একজনকে পেলে তার কাছে পাঠিয়ে দেবে। লালমোহনবাবুর ভাষায় পাথর ফেলার অন্তর্নিহিত মানেটা সত্যি করে ভাবিয়ে তোলে। ভদ্রলোক বললেন, বোঝাই যাচ্ছে কেউ বা কাহারা কেদারে আপনার উপস্থিতিটা প্রিভেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। গৌরীকুণ্ড আর কেদারের মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম রামওয়াড়া। সকলেই এখানে থাকে বিশ্রামের জন্য। চটি আছে, ধর্মশালা আছে, চায়ের দোকান আছে। লালমোহনবাবুকে আমরা এখানে আধ ঘন্টা বিশ্রাম দেওয়া স্থির করলাম।
এখানের এলিভেশন 2500 মিটার, অর্থাৎ প্রায় 8000 ফুট। চারিদিকে দৃশ্য ক্রমেই ফ্যান্টাস্টিক হয়ে আসছে। লালমোহনবাবু একেবারে মহাভারতের মুডে চলে গেছেন, এমনকি এও বলছেন, যাত্রাপথে যদি আমার পতনও হয় তাহলেও কোনো আক্ষেপ নেই, কারণ এমন গ্লোরিয়াস ডেথ মশাই হয় না। আপনি কিন্তু পাবলিকের উপরে যে পরিমাণে গাঁজাখুরি মাল চাপিয়েছেন, আপনার নরকভোগ না হয়ে যায় না। যুধিষ্ঠির পার পাননি মশাই নরক ভোগের হাত থেকে, আর কোথায় লালমোহন গাঙ্গুলি। বাকি 3.5 মাইলের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল। একটা জায়গা থেকে হঠাৎ কেদারের মন্দিরের চূড়ো দেখতে পেয়ে সব যাত্রীরা বলে কেউ মাথা নত করে, কেউ হাত জোড় করে, কেউ বা সাষ্টাঙ্গ হয়ে তাদের ভক্তি জানালেন। কিন্তু আবার হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দিরের চূড়ো লুকিয়ে গেল পাহাড়ের পেছনে, আর বেরোলো একেবারে কেদার পৌঁছানোর পর। পরে জানলাম এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ দর্শনটাকে এরা বলে দেব দেখনি। কেদার পৌঁছতে পৌঁছতে আমাদের হয়ে গেল বিকেল 5:30। তখনও যথেষ্ট আলো রয়েছে, চারদিকের পাহাড়ের চূড়োগুলোয় রোদ ঝলমল করছে। এতক্ষণ চড়াইয়ের পর হঠাৎ সামনে সমতল জমি দেখতে পেলে যে কেমন লাগে তা আমি লিখে বোঝাতে পারবো না। এটুকু বলতে পারি যে অবিশ্বাস, আশ্বাস, আনন্দ সব যেন একসঙ্গে মনের মধ্যে জেগে ওঠে, আর তার সঙ্গে কৃতজ্ঞতা মেশানো একটা অদ্ভুত শান্ত ভাব। সেটাই বোধহয় যাত্রীদের মনে আরো বেশি ভক্তি জাগিয়ে তোলে। চারিদিকে সবাই পাথর বাঁধানো জমিতে শুয়ে, বসে, দাঁড়িয়ে বলছে। মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে 3 দিকে ঘেরা বরফের পাহাড়ের মধ্যে। আমরা 3 জন তারই মধ্যে এগিয়ে গেলাম একটা বাসস্থানের ব্যবস্থা করতে। এখানে হোটেল আছে, হোটেল হিমলোক, কিন্তু তাতে জায়গা নেই। বিড়লা রেস্ট হাউসেও জায়গা নেই। এক রাত্রের ব্যাপার যখন, মোটামুটি একটা ব্যবস্থা হলেই হল। তাই শেষ পর্যন্ত কালী কামলিওয়ালিদের ধর্মশালায় উঠলাম আমরা। সামান্য ভাড়ায় গরম লেপ, তোশক, কম্বল সবই পাওয়া যায়। কেদারনাথের মন্দির এই কিছুক্ষণ আগে সন্ধে 6টায় বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই কাল সকাল 8টায়। তাই লালমোহনবাবুর পুজো দেবার কাজটা আজ স্থগিত থাকবে। আপাতত ঠিক এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো গরম চা। আমাদের থাকার ঘর থেকে নিচে নেমেই চায়ের দোকান পেয়ে গেলাম। এটা হলো কাশীর বিশ্বনাথের গলির মতোই কেদারনাথের গলি। দোকানগুলো সব অস্থায়ী, কারণ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফের জন্য কেদারনাথের জনপ্রাণী থাকবে না। আমি ভেবেছিলাম এই ধকলের পর লালমোহনবাবু হয়তো একটু বিশ্রাম নিতে চাইবেন, কিন্তু তিনি বললেন যে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে নাকি নতুন এনার্জি পাচ্ছেন। তো বেশ, এই হলো কেদারের মহিমা। বিশ্বনাথের মতোই এখানেও কেদারের গলির দোকানগুলোতে বেশিরভাগই পুজোর সামগ্রী বিক্রি হয়। এমনকি বেনারসের সেই অতি চেনা গন্ধটাও যেন এখানে পাওয়া যায়। আমরা 3 জনে এলাচ দেওয়া গরম চা খাচ্ছি, এমন সময় হঠাৎ চেনা গলায় প্রশ্ন এলো। उपाध्याय का कुछ पता मिला? ছোট কুমার পবনদেও সিং। এখনো তার হাতে ক্যামেরা আর বেল্টের সঙ্গে লাগানো সাউন্ড রেকর্ডিং যন্ত্র। আমরা তো এই মিনিট 20 হলো এলাম, বলল ফেলুদা। अच्छा, আমি এসছি 2:30 बजे। जितना पता चला है उन्हीं टोटली साधु ही होए गए थे। वो शक्ल भी साधु की तरह। अब सोचिए यहाँ पे इतने सारे साधु हैं मिस्टर मित्रा, उनके कैसे कैसे ढूंढूंगा उनको? बट एकटा बेपार सम्बन्धे आई एम श्योर ही हैज चेंज्ड हिज नेम। उपाध्याय नाम से उनके এখানে কেউ চিনে না। দেখুন চেষ্টা করে, আমরা খুঁজছি। পবনদেও চলে গেলেন। লোকটা আমার কাছে এখনো রহস্য রয়ে গেল। আমরা চা শেষ করে উঠে কয়েক পা এগিয়েছি, এমন সময় আরেকটা চেনা কণ্ঠে বাংলায় একটা প্রশ্ন এলো। এই যে এসে পড়েছেন, কেমন আশা সার্থক কিনা বলুন। আমাদের ট্রেনের আলাপি মাখনলাল মজুমদার।
16 আনা সার্থক। আমাদের ঘোর এখনো কাটেনি। হরিদ্বারের কাজ হলো? হয়নি বলেই তো এখানে এলাম। একজনের সন্ধান করে বেড়াচ্ছি। আগে ছিলেন হরিদ্বারে, সেখানে গিয়ে শুনি তিনি চলে গেছেন রুদ্রপ্রয়াগ। আবার রুদ্রপ্রয়াগে গিয়ে শুনি কেদারনাথ। কার কথা বলছেন বলুন তো? ভবানী উপাধ্যায় বলে এক ভদ্রলোক। ভবানী? আরে ভবানীর খোঁজ করছেন আপনারা? আর সে কথা একদিন আমাকে বলেননি। আপনি তাকে চেনেন নাকি? চিনি মানে 7 বছর থেকে চিনি। আমার পেটের আলসার সারিয়ে দিয়েছিল এক বড়িতে। তারপর হরিদ্বার ছাড়ার কিছুদিন আগেও আমার সঙ্গে দেখা করেছে। একটা বৈরাগ্য লক্ষ্য করেছিলাম ওর মধ্যে। বললে রুদ্রপ্রয়াগে যাবে। আরে আমি বললাম বাস রুট হয়ে প্রয়াগ আর এখন সেই জিনিস নেই গো। তুমি জপ তপ করতে চাও তো সোজা কেদার চলে যাও। বোধহয় একটা দোটানার মধ্যে পড়েছিল, তাই কিছুদিন রুদ্রপ্রয়াগে থেকে যায়। কিন্তু এখন সে এখানেই। সে তো বুঝলাম, কিন্তু কোথায়? শহরের মধ্যে তাকে পাবেন না ভাই। সে এখন গুহাবাসী। চোরাবালিতাল নাম শুনেছেন? যাকে এখন গান্ধী সরোবর বলা হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। হ্যাঁ, ওই চোরাবালিতাল থেকে মন্দাকিনী নদীর উৎপত্তি। কেদারনাথের পিছন দিয়ে পাথর আর বরফের উপর দিয়ে মাইল 3 যেতে হবে। হ্রদের ধারে একটা গুহায় বাস করে ভবানী। উপাধ্যায় অংশটা তার নাম থেকে উবে গেছে। এখন সে ভবানী বাবা একা থাকে, কাছে পিঠে আর কেউ থাকে না। কাল সকালে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আপনার সঙ্গে এবার দেখা হয়েছে? না, তবে স্থানীয় লোকের কাছে খবর পেয়েছি ফলমূলের জন্য তাকে বাজারে আসতে হয় মাঝে মাঝে। আপনি আমাদের অশেষ উপকার করলেন মিস্টার মজুমদার, কিন্তু তার অতীতের ইতিহাস কি এখানে কেউ জানে? তা তো জানতেই পারে, কারণ সে তো চিকিৎসা এখনো সম্পূর্ণ ছাড়েনি। এই কেদারনাথের মহান্তই তো বলেছিলেন যে ভবানী সম্প্রতি নাকি একটি ছেলের পোলিও সারিয়ে দিয়েছে। তবে আমার ধারণা সে কিছুদিনের মধ্যে আর চিকিৎসা করবে না, পুরোপুরি সন্ন্যাসী হয়ে যাবে। একটা শেষ প্রশ্ন, ভদ্রলোক কোন দেশি তা আপনি জানেন? এ বিষয়ে তো তাকে কোনোদিন জিজ্ঞেস করিনি। তবে সে আমার সঙ্গে সবসময় হিন্দিতেই কথা বলেছে, ভালো হিন্দি। তাতে অন্য কোনো প্রদেশের ছাপ পায়নি কখনো। মাখনবাবু চলে গেলেন। জটায়ু ইতিমধ্যে আমাদের দল থেকে একটু দূরে সরে গিয়ে কার সঙ্গে যেন কথা বলছিলেন। এবার এগিয়ে এসে বললেন, বিড়লা গেস্ট হাউস থেকে আমাদের তলব পড়েছে। হে, কে ডাকছে? একজন বেঁটে ভদ্রলোক এগিয়ে এসে বললেন, মিস্টার সিংহানিয়া। ফেলুদার ভুরুটা কুঁচকে গেল। আমাদের দিকে ফিরে চাপা গলায় বলল, মনে হচ্ছে এই সিংহানিয়ায় এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে হরিদ্বার গিয়েছিলেন উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। আমার মনে হয় কি খানিকটা সময় দেওয়া যেতে পারে। চলিয়ে। যদিও চারিদিকে অনেকগুলো বরফের পাহাড়ের চূড়োতে এখনো রোদ রয়েছে, তার কোনোটা সোনালি, কোনোটা লাল, কোনোটা আবার গোলাপি। কেদার শহরের ওপর অন্ধকার নেমে এসছে। বিড়লা গেস্ট হাউস কেদারনাথের মন্দিরের পাশে, কাজেই আমরা 3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। দেখে মনে হলো এখানে হয়তো এটাই থাকবার সবচেয়ে ভালো জায়গা, অন্তত পরিচ্ছন্নতার দিক দিয়ে তো বটেই। খাবারের কথা জানি না, খাবারের ব্যাপারে এমনিতেও শুনেছি এখানে আলু ছাড়া আর বিশেষ কিছুই পাওয়া যায় না। বেঁটে লোকটা আমাদের আগে আগে পথ দেখিয়ে বিড়লা গেস্ট হাউসের দোতলার একটা ঘরে নিয়ে হাজির করলো। বেশ বড় ঘর, চারিদিকে 4টে গদি পাতা, মাথার ওপর একটা ঝুলন্ত লোহার ডান্ডা থেকে বেরোনো 3টে হুকে টিন টিন করে 3টে বাল্ব জ্বলছে। কেদারনাথে ইলেকট্রিসিটি আছে বটে, কিন্তু আলোর কোনো তেজ নেই। আমরা মিনিট খানেক অপেক্ষা করতেই যিনি আমাদের আহ্বান করেছিলেন তার আবির্ভাব হলো। যা ভাবা যায় সেটা যখন না হয়, তখন মনের অবস্থাটা আবার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। সিংহানিয়া নামটার সঙ্গে সিংহের মিল আছে বলে বোধহয় ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে আশা করেছিলাম। যিনি এলেন তার মাঝারি গড়ন, মেজাজে মাঝারি গাম্ভীর্য, গলার স্বর সরুও নয় মোটাও নয়,
শুধু একটা মোটা পাকানো গোঁফে বলা যায় কিছুটা ভারী কিভাবে এসেছে। মাই নেম ইজ সিংহানিয়া, প্লিজ সিট ডাউন। আমরা তিনজনে দুটো গদিতে ভাগাভাগি করে বসলাম। সিংহানিয়া বসলেন তৃতীয় গদিতে, সোজা আমাদের দিকে মুখ করে। কথা হলো ইংরেজি হিন্দি মিশিয়ে। সিংহানিয়া বললেন, আপনার পপুলারিটির সঙ্গে আমি পরিচিত আছি মিস্টার মিটার, কিন্তু আলাপ হওয়ার সৌভাগ্য হয়নি। বিপদে না পড়লে তো আর আমার ডাক পড়ে না, তাই আলাপ হওয়ার সুযোগও হয় না। আমি অবশ্যই আপনাকে বিপদে পড়ে ডাকিনি। তা জানি, আপনার নামও কিন্তু আমি শুনেছি। অবশ্যই সিংহানিয়া তো অনেক আছে, কাজেই যার নাম শুনেছি তিনি আপনি কিনা বলতে পারবো না। আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো কি আপনি কিভাবে আমার নাম শুনলেন। আপনি হরিদ্বার গিয়েছিলেন কখনো? সার্টেনলি। সেখানে ভবানী উপাধ্যায় বলে একজনের সঙ্গে দেখা করেছিলেন? করেছিলাম, কিন্তু আপনি সেটা জানলেন কি করে? উপাধ্যায়ের বাড়িওয়ালা আমাকে বলেছিলেন যে মিস্টার সিংহানিয়া এবং আরেকজন ভদ্রলোক উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর কিছু বলেননি? বলেছিলেন যে উপাধ্যায়কে নাকি আপনি লোভে ফেলে দিয়েছিলেন, কিন্তু উপাধ্যায় সেটা কাটিয়ে ওঠে। হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান দিস উপাধ্যায়। আমি এরকম লোক সেকেন্ড দেখিনি। ভেবে দেখেন মিস্টার মিটার, লোকটার রোজগার মাসে 500 বেশি নয়, কারণ গরিবদের সে উইদাউট এনি ফি চিকিৎসা করে। আর সেই লোককে আমি 5 লাখ টাকা অফার করলাম। হ্যাঁ, আপনি জানেন বোধহয় যে ওর কাছে একটা ভীষণ ভ্যালুয়েবল লোকেট আছে। ইন অল প্রবাবিলিটি এককালে সেটা ট্রাভাঙ্কোরের মহারাজা ছিল। সে তো জানি, কিন্তু আমার জানার কৌতূহল হচ্ছে আপনি এই লকেটের খবরটা জানলেন কি করে? ওটা তো রাজার 5-6 জন খুব কাছের লোক ছাড়া আর কারো কাছে প্রচার হয়নি। আমি নিউজটা জেনেছিলাম সেই কাছের লোকদের একজনের কাছ থেকেই। আমার তো জুয়েলারির ব্যবসা আছে দিল্লিতে। আমার কাছে এই লোকেটের খবর আনে রূপনারায়ণগড়ের ম্যানেজার মিস্টার পুরীর ছেলে দেবী শঙ্কর পুরী। সে আমাকে লোকেটটা কিনতে বলে। ন্যাচারালি হি এক্সপেক্টেড আ পার্সেন্টেজ। তো আমরা গেলাম হরিদ্বার। উপাধ্যায় রিফিউজ করলো। পুরীর উৎসাহ চলে গেল, কিন্তু আমি ওটা কেনার লোভ ছাড়তে পারছি না। আমার মনে হয় আমি ট্রাই করলে হয়তো পাওয়া যাবে। তখন তিনি ডাক্তারি করছিলেন, লোকের সেবা করছিলেন। এখন হি যে সন্ন্যাসী, একজন ঘর ত্যাগী সন্ন্যাসীর ওরকম একটা ওয়ার্ল্ডলি ট্রেজারের ওপর কোনো অ্যাট্রাকশন থাকবে, এটা ভাবতে একটু অদ্ভুত লাগছে নাকি? তো আমি চাই ওকে আরেকবার অ্যাপ্রোচ করতে। বেশ, তো করুন না। দ্যাট ইজ ইম্পসিবল মিস্টার মিটার। কেন? উনি এমন জায়গায় থাকেন সেখানে আমার পক্ষে যাওয়াটা ইম্পসিবল। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? করুন। Why are you here? প্রধানত ভ্রমণের উদ্দেশ্যে। তবে উপাধ্যায় লোকটার উপর আমার একটা শ্রদ্ধা রয়েছে। তার যদি কোনো অনিষ্ট হতে দেখি তাহলে কিন্তু আমি বাধা দেব। তো ইউ আর অ্যাক্টিং অ্যাজ এ ফ্রি এজেন্ট? আপনাকে কেউ এমপ্লয় করেনি? না। তো আপনি আমার হয়ে কাজ করবেন? কি কাজ? আপনি উপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে বলে লোকে টেনে দিন। আমি আপনাকে 5 লাখের 10% দিব। উনি যদি নিজে টাকা না নেন, তাহলে ওর যদি কোনো সাকসেসর থাকে তাকে আমি টাকাটা দিয়ে দেব। কিন্তু এই লকেট সম্বন্ধে ইন্টারেস্টেড আরো কয়েকজন এখানে রয়েছে, আপনি জানেন সেটা? রূপনারায়ণগড়ের ছোটা রাজকুমার তো? আপনি জানেন? জানতাম না। আজ শাম কোহি ভার্গব বলে একজন জার্নালিস্ট এসেছিল। কেদারে এসেও যে জার্নালিস্টদের ফেস করতে হবে সেটা ভাবিনি। এনিওয়ে, ওই আমাকে নিউজটা দিল। কিন্তু ছোটা রাজকুমার তো ফিল্ম টিলিম করতে এসেছে। জানি, কিন্তু তাতে উপাধ্যায় আর লকেটের একটা বড় ভূমিকা আছে। সিংহানিয়ার চেহারাটা এবার একটা ইঁদুরের মতো হয়ে গেল। সে হাত জোড় করে বলল, প্লিজ মিস্টার মিটার, প্লিজ হেল্প মি। আপনি ভার্গবকে এসব নিয়ে কিছু বলেননি তো? আরে নাই নাই, পাগল হয়েছেন কি? আমি বলেছি কি আমি এখানে তীরথ করতে এসেছি। কেদারে আসার আর কোনো কারণ থাকার তো দরকার নেই। ভার্গব লোকটাও উপাধ্যায় সম্বন্ধে ইন্টারেস্টেড, তবে খবরের কাগজের খোরাক হিসেবে। আপনি কিন্তু এখনো আমার কথার উত্তর দেননি মিস্টার মিটার। মিস্টার সিংহানিয়া, আমি এইটুকু বলতে পারি যে আপনার প্রস্তাব আমি উপাধ্যায়কে জানাবো। তবে আমার ধারণা যে তিনি যদি লকেটটা নিজে না রাখেন তবে সেটা হয়তো অন্য কাউকে দিয়ে যেতে চাইবেন। কাজেই এখন কোনো পাকাপাকি কথা বলার দরকার নেই। তখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে। কেমন? ভেরি গুড।
বাইরে রাত, কেদার শহর ঝিমিয়ে পড়েছে। বাড়ির বাতি, রাস্তার বাতি, দোকানের বাতি সবই যেন ধুঁকছে। তারই মধ্যে এক জায়গায় বেশ একটা উজ্জ্বল আলো দেখে অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি ছোট কুমার পবনদেও একটা ব্যাটারির আলো জ্বালিয়ে কেদারের গলির ফিল্ম তুলছে। আমাদের দেখে শুটিং থামিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, और उपाध्याय मिले कि नहीं? ফেলুদা উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল, আপনি উঠেছেন কোথায়? यहाँ पर जो पांडा लोग हैं वो किराए पे घर देते हैं, आपको तो मालूम ही होगा। और ही एकटाते रोएची, ये लेफ्ट लेके 2 बिल्डिंग छोड़ के वो डाइने हाथ पे। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি। বলল ফেলুদা। আমরা এগিয়ে গেলাম আমাদের ধর্মশালার দিকে। লালমোহন বাবু হঠাৎ মন্তব্য করলেন, ছোট কুমার কেমন লোক জানি না মশাই, কিন্তু সিংহানিয়া লোকটা ধড়িবাজ আছে। কি করে জানলেন? আপনি যেখানে বসেছিলেন সেখান থেকে বোধহয় দেখতে পাননি, কিন্তু আমি স্পষ্ট দেখেছি লোকটার কোটের বাঁ পকেটে একটা ক্যাসেট রেকর্ডার। কথা শুরু করবার আগে সেটা টুক করে চালু করে দিল। ধড়িবাজের উপর আবার ধড়িবাজ তর হয়, জানেন তো? ফেলুদাও তার পকেট থেকে মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে দেখিয়ে দিল। আপনি কি ভাবছেন যে এটা ফেলুদার কথা শেষ হলো না, কারণ কাঁধে একটা ঘা খেয়ে ততক্ষণে সে মাটিতে পড়ে গেছে। গলির এই অংশটা নিরিবিলি, সেই সুযোগে পাশের কোনো গলি থেকে একটা লোক আচমকা বেরিয়ে এসে এই কাণ্ডটা করেছে। মুহূর্তের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল। লোকটা মেরেই পালাচ্ছিল। আমি তার উপরে ঝাঁপ দিয়ে পড়ে তার কোমরটা 2 হাতে জাপটে ধরে তাকে দেওয়ালে চেপে ধরলাম। সেও পাল্টা চাপ দিয়ে আমাকে ঠেলে সরিয়ে পালাতে যাচ্ছিল। এমন সময় লালমোহন বাবু তার হাতের অস্ত্রটা দিয়ে তাকে এক ঘায়ে ধরাশায়ী করে দিলেন। অস্ত্রটা কিছুই না, গৌরীকুণ্ডে 2 টাকা দিয়ে কেনা সেই লোহা লাগানো লাঠি। স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই অবস্থাতেই সে আবার উঠে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে ফেলুদা উঠে বসেছে, বোঝাই যাচ্ছে সে বেশ কাবু। আমরা দুজন দুদিক থেকে তাকে ধরে তুললাম। আমাদের ধর্মশালায় প্রায় পৌঁছে গেছি। শেষ পথটুকু ফেলুদা শুধু একটা কথাই বলল, কেদারেও তাহলে গুন্ডা এসে পৌঁছে গেছে। কপাল জোরে আমাদের পাশের ঘরেই একজন বাঙালি ডাক্তার পাওয়া গেল। তার নাম অধীর সেন। অধীরবাবু আবার ফেলুদাকে চিনে ফেললেন, কাজেই যত না জখম তার তুলনায় শুশ্রূষাটা একটু বেশিই হলো। ডান কাঁধে একটা জায়গায় কেটে গিয়েছিল, সেখানে ওষুধ দিয়ে ব্যান্ডেড দিয়ে দিলেন। বললেন, ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা তো এক্স-রে না করলে বোঝা যাবে না। ফেলুদা বলল, ফ্র্যাকচারই হোক আর যাই হোক, আমাকে বিছানায় শুইয়ে রাখতে পারবেন না, এটা আগে থেকেই বলে দিলাম। ফিজের কথা জিজ্ঞেস করাতে ভদ্রলোক জিভ টিপ কেটে একাকার। না 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 না, কি করছেন? তবে ব্যাপারটা কি জানেন তো মিস্টার মিত্তির, এই নিয়ে আমার তো 3 বার হলো কেদার। প্রাকৃতিক সৌন্দর্য যেমন ছিল তেমনই আছে, কিন্তু ক্রমে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ঢুকে পড়ছে শহরে। এই জন্য দায়ী কি জানেন তো? আমাদের যানবাহনের সুব্যবস্থা। একদিকে ভালো করেন তো অন্য দিক দিয়ে খারাপ ঢুকে পড়ে। এই তো দেখে আসছি জগতের নিয়ম। কালিকামলির ম্যানেজার নিজের বুদ্ধি খাটিয়েই এখানকার পুলিশকে খবর দিয়েছিলেন। ফেলুদা তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলল। বুঝতে পারলাম যে নানান রকম নির্দেশ দেওয়া হলো এবং সবই দারোগা সাহেব অতি মনোযোগের সঙ্গে শুনলেন। পুলিশ চলে যাওয়ার পর সাংবাদিক মিস্টার ভার্গব এসে হাজির। হোয়াট দ্য হেল মিস্টার মিটার, আই এম শকড। শুনলাম আপনার লাইফের উপর একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে। গোয়েন্দার জীবনে এ তো দৈনন্দিন ঘটনা মিস্টার ভার্গব। এখানকারই কোনো এক গুন্ডা হয়তো পকেট মারতে চেয়েছিল, কিন্তু বিশেষ সুবিধে করতে পারেনি। তাহলে আপনি বলতে চাইছেন আপনার তদন্তর সঙ্গে এই ঘটনার কোনো কানেকশন নেই? তদন্ত আবার কোথায়? আমি তো এখানে এসেছি উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ও ভালো কথা। তিনি কোথায় থাকেন সে খবর পেয়েছেন? আপনি পেয়েছেন? আরে না, উপাধ্যায় বলে এখানে কেউ কাউকে চিনে না। তাহলে ভদ্রলোক হয়তো নাম বদলেছেন। তাই হবে। ফেলুদা আসল ব্যাপারটা বেমালুম চেপে গেল। ভার্গব কিছুটা নিরাশ হয়ে যেন চলে গেলেন। আগামীকাল সকাল সকাল উঠতে হবে বলে আমরা 8:30টার মধ্যে পুরি তরকারি খেয়ে নিয়ে শুয়ে পড়ার আয়োজন করতে লাগলাম। এই সময় ফেলুদা যে ব্যাপারটা করল
সেটা কিন্তু আমি আর লালমোহনবাবু মোটেই অ্যাপ্রুভ করতে পারলাম না। ও বলল, তোরা দুজনে শুয়ে পড়, আমি একটু ঘুরে আসছি। ঘুরে আসছো মানে? আমি অবাক এবং কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। আমি জানি ওর কাঁধে এখনো বেশ ব্যথা। কোত্থেকে ঘুরে আসছো ফেলুদা? একবার ছোট কুমারের সঙ্গে দেখা করা দরকার। সে কি, তুমি সোজা এনিমি ক্যাম্পে চলে যাবে? আমার এরকম অনেকবার হয়েছে রে তোপসে। একটা চোট খেয়ে বুদ্ধিটা খুলে গেছে, এবারও তাই। পবনদেও আমাদের শত্রু না। তবে আসল শত্রু কে সেটা জানতে পারবি খুব শিগগিরই। কিন্তু ফেলুদা, তুমি এখন বেরোবে, আর শত্রু যদি এখনই ওঁত পেতে থাকে? আমার সঙ্গে অস্ত্র আছে, তোরা শুয়ে পড়। আমি যখনই ফিরি না কেন, কালকের প্রোগ্রামে কোনো চেঞ্জ নেই। গান্ধী সরোবর, ভোর 4:30 রওনা হচ্ছি। নিজের সঙ্গে রিভলভার আর একটা বড় টর্চ নিয়ে ফেলুদা বেরিয়ে পড়ল। তপেশ, তোমার দাদার সাহসের জবাব নেই। ফেলুদা কাল রাত্রিরে কখন ফিরেছে জানি না, সেটা ওকে আর জিজ্ঞেস করলাম না, কারণ ও দেখলাম 4:30-র মধ্যে রেডি হয়ে আছে। আমরা দুজনও 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেওয়ার পর তিনজন একসঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এখন ফিকে ভোরের আলো, রাস্তার বাতিগুলো এখনো টিমটিম করে জ্বলছে। কেদারনাথের মন্দির ছাড়িয়ে খোলা জায়গায় পড়ে ফেলুদা হঠাৎ জিজ্ঞেস করলো, তুই যে জিভ আর দাঁতের ফাঁক দিয়ে খুব জোরে শীষ দিতিস, সেটা এখনো পারিস? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ তা পারি বই কি। আমি যখন বলবো তখন দিবি। আমরা তিনজনেই সঙ্গে লোহার স্পাইক দেওয়া লাঠি এনেছিলাম, তা না হলে মাঝে মাঝে এই বরফে ঢাকা পাথুরে পথ দিয়ে হাঁটা অসম্ভব হতো। গোড়াতেই মন্দাকিনীর ওপর দিয়ে একটা তক্তা ফেলা সেতু পার হতে হয়েছে আমাদের। নদী এখানে সরু নালার মতো, 3 দিকে ঘিরে যেসব তুষার শৃঙ্গ রয়েছে তার কোনোটার নাম এখনো জানা হয়নি। তাদের মধ্যে যেগুলো সবচেয়ে উঁচু তার চূড়োয় গোলাপি আভা লক্ষ্য করা যাচ্ছে। শীত প্রচণ্ড, আর তারই মধ্যে কাঁপা গলায় লালমোহনবাবু হঠাৎ প্রশ্ন করলেন, ও হোপসে, শীষ দেবে আমার ভূমিকাটা? আপনি আপনার ওই হাতের লাঠিটা প্রয়োজনে পাগলা জগাইয়ের মতো মাথার উপরে ঘোরাবেন, তাতে আপনার বীরত্ব আর ব্যারাম দুটোই একসঙ্গে প্রমাণ হবে। আরো আধ ঘন্টা চলার পর দেখতে পেলাম দূরে একটা ছাই রঙের মসৃণ সমতল প্রান্তর রয়েছে। চারিদিকের পাথরের মধ্যে সেটাই যে চোরাবালি তাল বা গান্ধী সরোবর সেটা বুঝতে অসুবিধে হলো না। তবু আমি ফেলুদার দিকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞেস করলাম, ফেলুদা ওটাই কি? ফেলুদা ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ। হ্রদের পশ্চিম ধারে একটা পাথরের ঢিবি রয়েছে, সেটার মধ্যে অনায়াসে একটা গুহা থাকতে পারে। পুরো ব্যাপারটা এখনো আমাদের থেকে অন্তত 250 গজ দূরে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে জমিতে আলগা পাথর ছাড়াও বেশ বড় বড় শিলাখণ্ড রয়েছে। তাছাড়া বরফ জমে রয়েছে চতুর্দিকে। কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি যে ফেলুদা দৃষ্টি এদিক ওদিক ঘুরছে, ও যেন কিছু একটা খুঁজছে। এবার দৃষ্টিটা এক জায়গায় স্থির হলো। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের ডান দিকে একটা পাথরের আড়াল থেকে বেরিয়ে আছে একটা ক্যামেরা ট্রাইপড। ফেলুদা প্রায় নিঃশব্দে সেই দিকে এগিয়ে গেল, আমরা তার পেছনে। পাথরটা পেরোতেই দেখা গেল ছোট কুমার পবনদেও ক্যামেরায় চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছেন। লেন্সটা দেখেই বোঝা যাচ্ছে সেটা টেলিফোটো, অর্থাৎ টেলিস্কোপের কাজ করবে। ছোট কুমারের পাশে পৌঁছতে তিনি বললেন, गुफा साफ दिख रहा है मिस्टर मित्रा, কিন্তু উনি এখনো বেরোননি। এবার পরপর ফেলুদা আর আমি দুজনেই চোখ লাগালাম। লেকের জলটা স্থির, তাতে আকাশের আবছা গোলাপি রং প্রতিফলিত হচ্ছে। তারপর বাঁ দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখা গেল গুহাটা। পাথরের ফাঁকে গোঁজা একটা গৈরিক পতাকা রয়েছে গুহাটার ঠিক পাশে। আমাদের চারপাশে যে শৃঙ্গগুলো সবচেয়ে উঁচু তাতে এখনই গোলাপি রোদ লেগেছে। পূবে একটা উঁচু শৃঙ্গ, তার পেছনে আকাশের লাল রং দেখে মনে হচ্ছে সূর্যটা ওখান দিয়েই উঠবে। মিনিট খানেকের মধ্যেই
পূবের পাহাড়ের চূড়োর পেছন দিয়ে চোখ ঝলসানো সূর্যটা উঁকি দিতেই গান্ধী সরোবরটা রোদে ধুয়ে গেল। সেই সঙ্গে লক্ষ্য করলাম গুহার গায়ে রোদ পড়েছে, আর এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশে এক আশ্চর্য নাটক হচ্ছে। এইভাবে এক সন্ন্যাসী বেরিয়ে এলেন গুহা থেকে। তার দৃষ্টি সোজা পূব দিকে, যেন নতুন ওঠা সূর্যকে স্বাগত জানাচ্ছেন। তপসে এগিয়ে চল। ফিসফিস করে আদেশ দিল ফেলুদা। मैं शूट कर रहा हूं। বললেন ছোট কুমার। আমরা তিনজন দ্রুত এগিয়ে গেলাম গুহার দিকে, এ পাথর ও পাথরের আড়াল দিয়ে। আলো পড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কোনো একটা বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে। এবার গুহা, সন্ন্যাসী, পতাকা সবই স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা উত্তর মুখে এগিয়ে চলেছি। সন্ন্যাসী আমাদের দিকে পাশ করে পূব দিকে চেয়ে আছেন। তার গেরুয়া বসনের ওপর একটা খয়েরি রঙের চাদর। এবার একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। গুহার পূব দিকের পাথরের ঢিবির গায়ে একটা আলো নড়াচড়া করছে। সেটা যে কোনো ধাতব জিনিস থেকে প্রতিফলিত, তাতে কোনো সন্দেহ নেই। এবার গুহার ঢিবির পেছন দিয়ে একটা লোক বেরিয়ে এলো। তার ওভারকোটের কলারটা তোলা, তাই মুখ বোঝা যাচ্ছে না। লোকটার মাথায় একটা পশমের টুপি, আর হাতে যে জিনিসটা রোদ পড়ে চকচক করছে সেটা রিভলভার ছাড়া আর কিছুই না। সন্ন্যাসী সেই একইভাবে সামনের দিকে চেয়ে আছেন। সূর্যের আলো পড়ছে তার মুখে। ফেলুদা এবার চাপা গলায় বলল, আমি এগোচ্ছি, তোরা এই পাথরের আড়াল থেকে দেখ। রিভলভারের আওয়াজ শুনলেই তোর সেই শীষটা দিবি। ফেলুদা নিঃশব্দে এগিয়ে গেল গুহাটার দিকে। খানিক দূর গিয়ে সে একটা পাথরের পাশে এমনভাবে দাঁড়ালো যাতে সমস্ত ঘটনাটা দেখতে পায়। আমরা আছি তার 20 গজ পেছনে, কিন্তু আমরা নাটকের সব চরিত্রকে দেখতে পাচ্ছি। ফেলুদার পকেট থেকেও এবার রিভলভার বেরিয়ে এলো। সন্ন্যাসী তার দৃষ্টি ঘুরিয়েছেন বাঁ দিকে, অর্থাৎ ওভারকোটে মুখ ঢাকা লোকটার দিকে। পর মুহূর্তেই এই অপার্থিব নৈশব্দ চুরমার করে একটা রিভলভারের শব্দের সঙ্গে সঙ্গে ওভারকোট পরা লোকটা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি টিপে বরফের ওপর বসে পড়লো, আর তার হাতে রিভলভারটাও ছিটকে গিয়ে পড়লো বরফের ওপর। সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো ফেলুদার নির্দেশ। শীষের শব্দ হওয়া মাত্র এ পাথর সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো পুলিশ। তপসে তোরা আয়। আমরা দুজনে দৌড়ে এগিয়ে গেলাম ঘটনাস্থলের দিকে। 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সাধুর গুহার সামনে। সৌম্যমূর্তি গেরুয়াধারী সন্ন্যাসী এখনো যেন পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারেননি। আমাদের সকলের দিকে ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছেন। আর যিনি মাটিতে বসে আছেন তার কবজি টিপে, এবারে তো তার মুখ দেখা যাচ্ছে। সে কি? ইনি যে সাংবাদিক মিস্টার ভার্গব। একজন কনস্টেবল যেন ফেলুদারি কাছ থেকে নির্দেশ পাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদা বলল, আগে ওর দাড়িটা টেনে খুলুন তো। ভার্গবের দাড়িটা টেনে খুলতে যে মুখটা বেরোলো, সে মুখটা ম্যাজিকের মতো আশ্চর্য রকম চেনা চেনা হয়ে গেল যখন ফেলুদা নিজেই গিয়ে এক টানে মাথার টুপিটা খুলে ফেলল। আশ্চর্য জিনিস রে হেরিডিটি। শুধু যে এর কানের লতিয়ের বাপের মতো তা নয়, ইনি শীতিও করেন ডান দিকে, আর তাই একে দেখে আমার এত অস্বস্তি হতো। তার মানে কি দাঁড়ালো? ইনি উমাশঙ্কর পুরীর ছেলে দেবী শঙ্কর পুরী। এবার আমাদের সকলের দৃষ্টি গেল সন্ন্যাসীর দিকে। তার এখনো কেমন যেন মুহ্যমান ভাব। হিন্দিতে বললেন, पिस्तौल की आवाज से दिल घबरा जाता है। माफी चाहता हूँ। अगर आपको एतराज ना हो, आपके पास जो थैली है उसे निकाल देंगे। हम आपके दोस्त हैं, ये तो शायद आप समझ ही चुके होंगे। वो थैली आपके गुफा के अंदर ही है ना? और कहाँ रख सकते हैं हम? सिर्फ वही तो है हमारी संपत्ति।
একজন কনস্টেবল গিয়ে গুহার ভেতর থেকে একটা লাল থলি বার করে নিয়ে এলো। সেটা খুলতে প্রথমে বেরোলো একটা পাকানো কাগজ। এটা রাজা চন্দ্রদেও সিং এর শিলমোহর সমেত ভবানী উপাধ্যায়কে লকেট দানের স্বীকৃতি। তারপর বেরোলো আরেকটা ছোট থলি থেকে সেই বিখ্যাত সোনার লকেট বালগোপাল, যার অপরূপ সৌন্দর্য এই পরিবেশে এই সকালের রোদে আরো শতগুণ বেড়ে গেছে। এইবার ফেলুদা মুখ খুলল। তার বেস্ট হিন্দিতে সে বলল, अब आपका असली परिचय देंगे तो हमें बड़ी सुविधा होगी। हमारा असली परिचय? আগে হ্যাঁ, আপনার নিজের নামটা বাংলায় বলুন না। একদিন পরে বাংলা বলতে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে। উপাধ্যায় ফেলুদার দিকে অবাক হয়ে গিয়ে বাংলায় বললেন, আপনি বুঝে ফেলেছেন আমি বাঙালি? কেন বুঝবো না? আপনি দেবনাগরী অক্ষরে হিন্দিতে চিঠি লিখেছেন, কিন্তু আপনার ল আর বর্গীয় জ বাংলার মতো। তাছাড়া আপনার হরিদ্বারের ঘরের তাকে একটা বইয়ের পাতার টুকরো পেয়েছি, সেটাও বাংলা। আপনার বুদ্ধি তো আশ্চর্য তীক্ষ্ণ। এবার আরেকটা প্রশ্নের জবাব দেবেন কি? কে? উপাধ্যায় কি সত্যি আপনার পদবী, আর ভবানী কি সত্যি আপনার নাম? আপনি কি বলছেন? আমি উপাধ্যায় কি গঙ্গোপাধ্যায়ের অংশ নয়, আর ভবানী কি দুর্গার আরেকটা নাম নয়? আমি যদি বলি আপনার আসল নাম দুর্গা মোহন গঙ্গোপাধ্যায়, তাহলে কি খুব মিথ্যে বলা হবে? কি হলো, আপনি কাকে ধিক্কার দিচ্ছেন লালমোহন বাবু? ছোট কাকা। দুর্গামোহন গঙ্গোপাধ্যায় অবাক হয়ে চাইলেন লালমোহন বাবুর দিকে। আমি যে লালু। লালমোহন বাবু গিয়ে দুর্গামোহনকে ঢিপ করে প্রণাম করায় সাধু বাবা তার ভাইপোকে বুকে জড়িয়ে ধরে বললেন, আয় আয় আমার বুকে আয়। তাহলে তো আমার সমস্যার সমাধান হয়েই গেল। ওই লকেট তো তোরই প্রাপ্য। ওই জিনিস আমার কাছে রাখা এক বিরাট বিড়ম্বনা। তা তো বটেই, আমাকে দিলে আমি একটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারি। আপনি তো জানেন না ছোট কাকা, আজকাল আমি ওই ছোটদের উপন্যাস লিখে বেশ 2 পাইস করছি। তবে রুচির ব্যাপার তো কিছু বলা যায় না। একদিন হয়তো দেখবো ঝপ করে সেল পড়ে গেছে, তখন ওই লকেটটা থাকলে তবু একটা। নিজের ছেলে লকেটটা হাত করার তাল করছে জেনে উমাশঙ্করকে বাধ্য হয়ে ফেলুদাকে টেলিগ্রাম ও চিঠি পাঠাতে হয়েছিল। বাপকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখার ক্ষমতা দেবীশঙ্করের নিশ্চয়ই আছে। দুর্গামোহন খুন হলে লকেট বেহাত হয়ে যেত, এটাও ঠিক, কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ওই ধস। দেবীশঙ্কর আটকা পড়ে গিয়েছিলেন রুদ্রপ্রয়াগে। সিংহানিয়া যে এসেছিল কেদারে, সে একেবারে নিজের গরজে লকেটটা কেনার জন্য। দেবীশঙ্করই লোক লাগিয়ে ফেলুদার দিকে পাথর গড়িয়ে দিয়েছিল। সেই আবার কেদারে রাত্রির বেলা গুন্ডা লাগিয়ে ফেলুদাকে জখম করার চেষ্টা করেছিল। ছোট কুমার পবন দেও সিং অবশ্য তার ক্যামেরা দিয়ে পুরো ঘটনাটাই টেলিফোটো লেন্সের জোরে বেশ কাছ থেকেই তুলে রেখেছিল। দেবীশঙ্কর যে রিভলভার বার করে দুর্গামোহনের দিকে তাক করেছিল, সেটা স্পষ্ট বোঝা যাবার কথা। আপাতত ছোট কুমারের আর ফিল্ম নেই, কিন্তু দিল্লি থেকে স্টক এলে পরে দুর্গামোহনের একটা সাক্ষাৎকার নেবার ইচ্ছা প্রকাশ করল। দুর্গামোহন আপত্তি করলেন না, বরং বললেন, একজন রাজার আশ্চর্য দরাজ মনের কথাটা বিশ্বের লোকের কাছে গোপন থাকে কেন? আমি টেলিভিশন ক্যামেরায় নিশ্চয়ই বলবো আমার সোনার বালগোপাল পাওয়ার কথা। পবন দেও বললেন, लेकिन बाल गोपाल तो আর आपके पास থাকছে না। না, সেটার ছবি যদি তুলতে চাও তো আমার ভাইপোকে বলো। পবন দেও লালমোহন বাবুর দিকে ফিরে বললেন, आपके घर जाके লকেটটার ছবি তুলতে পারি? জটায়ু তার সবচেয়ে বেশি সাহেবী উচ্চারণে বললেন, ইউ আর মোস্ট ওয়েলকাম।